ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? মন দিয়ে পড়াশোনা হচ্ছে তো? আজ আমি তোমাদের জন্য র্যাপিড রিভিশন সিরিজের আরো একটি পার্ট নিয়ে চলে এসেছি এবং আজ আমরা আরো কিছু ইম্পর্টেন্ট কিউএনএ নিয়ে ডিসকাস করব। চলো তবে শুরু করা যাক। প্রথমেই তোমাদের বলি, তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য আমরা একটি ফ্রি মক টেস্ট সিরিজ প্রিপেয়ার করেছি, যেখানে থাকছে সাবজেক্ট ওয়াইজ টেস্ট এবং 3টে অল সাবজেক্টের ফুল টেস্ট। তাই তোমরা যারা এখনো নার্সিং পাঠশালা কমিউনিটি গ্রুপ জয়েন করোনি, তারা তাড়াতাড়ি ডেসক্রিপশন বক্সে লিংক দেখে জয়েন করে নাও। আমাদের মক টেস্ট কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এছাড়াও আমাদের ডেলি এমসিকিউ প্র্যাকটিস করার জন্য একটি ব্রডকাস্ট চ্যানেলও রয়েছে, তোমরা ওখানেও জয়েন করতে পারো। এই মক টেস্টগুলো পোস্ট বেসিক বিএসসি, এমএসসি নার্সিং অ্যান্ড আরও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনে তোমাদের হেল্প করবে। চলো তবে আজকের টপিক শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন, which one of the following actions would a nurse take first when caring for a patient with cardiac arrest? অর্থাৎ কার্ডিয়াক অ্যারেস্টের একজন পেশেন্ট এসছে, তাকে কি বেসিসে আমাদের কেয়ার দিতে হবে? প্রায়োরিটি বেসিস। তাহলে অপশন দেখো, ইনিশিয়েট কার্ডিয়াক মনিটরিং, provide intravenous access, establish an open airway, obtain a pulse oximetry reading। তাহলে আমি তোমাদের বলেছিলাম, যখন আমাদের প্রায়োরিটি বেসিসে কেয়ার দেওয়ার প্রশ্ন আসবে তখন আমাদেরকে দুটো জিনিস দেখতে হবে। একটা হচ্ছে আমাদের থাকবে এবিসি, অর্থাৎ এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, আর একটা থাকবে আমাদের ম্যাসলোস হায়ারার্কি অফ নিড। ম্যাসলস হায়ারার্কি অফ নিড মনে আছে? তাহলে এবিসি অর্থাৎ এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন আমি দেখবো, আর যদি এই তিনটে অপশনের মধ্যে কোনোটাই না থাকে তাহলে আমরা ম্যাসলস হায়ারার্কি অফ নিডটা দেখবো, অর্থাৎ বেসিক লেভেলে যে ফুড, ওয়াটার, শেল্টার, অক্সিজেন এগুলো রয়েছে কিনা, তারপরের লেভেল সেফটি, সিকিউরিটি, লাভ এন্ড বিলঙ্গিং এবং সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এইভাবে আমরা আস্তে আস্তে উপরে উঠবো। আর এটার একটা অল্টারেশন আছে, সেটা কোথায় হয়? এবিসির একটা অল্টারেশন হচ্ছে আমার সিএবি রয়েছে, অর্থাৎ কম্প্রেশন অর সার্কুলেশন, এয়ারওয়ে অ্যান্ড ব্রিদিং। এবং এটা আমরা কখন করি? যখন আমরা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন দিই, অর্থাৎ যখন আমরা রিসাসিটেট করবো কোনো পেশেন্টকে, তখন আমরা কিন্তু প্রথমে এয়ারওয়ে দেবো না, প্রথমে আমরা কম্প্রেশন দেবো বা সার্কুলেশন দেখবো, তারপরে এয়ারওয়ে এবং তারপরে ব্রিদিং। তাহলে আমি এখানে পেশেন্টের রিসাসিটেট করছি না, তাহলে এটা আমি দেখবো না, আমাকে দেখতে হবে এবিসি। তাহলে এখানে কার্ডিয়াক মনিটরিংটা হবে না, ইন্ট্রাভেনাস অ্যাক্সেস হবে না, এস্টাবলিশন ওপেন এয়ারও, এটাই হবে আমার অ্যান্সার। ওপেন আ পালস অক্সিমেট্রি রিডিং হওয়ার প্রয়োজন নেই। তাহলে এখানটায় ওপেন এয়ার এটা আমার অ্যান্সার হলো। বুঝতে পারলে জিনিসটা? যখনই তোমার এরকম প্রায়োরিটি বেসিসে ক্যারিয়ার কোশ্চেন আসবে তখন তোমরা কিন্তু এবিসি এবং ম্যাসলোস হায়ারার্কি অফ নিডের মধ্যে কোশ্চেনটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা অ্যান্সারটা করতে পারছো। ক্লিয়ার হলো? নেক্সট, Mr. Kumar, 40-year-old, is suffering from a gastric ulcer. He is treated with gastrectomy. Which of the following complications may arise in Mr. Kumar after this surgery? অর্থাৎ 40 বছর বয়সের একজন পেশেন্ট যার গ্যাস্ট্রিক আলসার হয়েছে এবং যাকে গ্যাস্ট্রিক্টমি করা হয়েছে, তাহলে তার কমপ্লিকেশন কি হতে পারে? ডাম্পিং সিনড্রোম, রিকারেন্স অফ দ্য প্রবলেম, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, কোলন ক্যান্সার। গ্যাস্ট্রিক্টমি বলতে আমরা কি বুঝি? গ্যাস্ট্রিক্টমি হচ্ছে আমার রিমুভাল অফ স্টোমাক। স্টোমাকটাকে আমরা বাদ দিচ্ছি, এবং স্টোমাকটাকে বাদ দিয়ে অর্থাৎ পুরোটাও হতে পারে বা কিছুটা পার্ট হতে পারে, এবং সেটা আমরা কি করি? স্টোমাকের সাথে রিসেকশন পার্টটা বাদ দিয়ে তার সাথে আমার জেজুনাম বা ডিওডেনাম অ্যানাস্টোমোসিস করা হয়। তাহলে যখন স্টোমাকের সাথে জেজুনামের অ্যানাস্টোমোসিস হবে তখন তাকে বলবো আমরা গ্যাস্ট্রো জেজুনোস্টমি। যখন স্টোমাকের সাথে ডিওডেনামের পার্ট কানেক্টেড হবে তখন তাকে বলা হবে গ্যাস্ট্রো ডিওডেনোস্টমি। ওকে। আর এর ফলে কি হচ্ছে? যে গ্যাস্ট্রিক কন্টেন্টটা রয়েছে, অর্থাৎ যেটা আমরা খেলাম, যেটা স্টোমাকে এলো, যে গ্যাস্ট্রিক কন্টেন্টটা রয়েছে সেটা খুব তাড়াতাড়ি স্মল ইন্টেস্টাইনের মধ্যে চলে যাচ্ছে, এবং এর ফলে যেটা হয় সেটাকে আমরা বলি ডাম্পিং সিনড্রোম। ওকে। তাহলে অপশনে ডাম্পিং সিনড্রোম আমাদের রাইট অ্যান্সার হবে। ডাম্পিং সিনড্রোমের ক্ষেত্রে পেশেন্টকে কি বলা হয়? পেশেন্টকে বলা হয় সুগার কন্টেন্ট ফুডটা অ্যাভয়েড করতে। কেন? কারণ সুগার কন্টেন্ট আমাদের খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়, এবং সেই কারণে পেশেন্টকে বলা হয় চকলেট, বিস্কিট, কেক এই সমস্ত জিনিসপত্রগুলো না খেতে। হাই প্রোটিন ডায়েট খেতে বলা হয়, হাই ফ্যাট ডায়েট খেতে বলা হয়, কিন্তু কার্বোহাইড্রেট অ্যাভয়েড করতে বলা হয়। বলা হয় যে স্মল অ্যান্ড ফ্রিকোয়েন্ট মিল নিতে, অর্থাৎ দিনে তুমি 6টা মিল নাও কিন্তু স্মল অ্যামাউন্টের খাবারটা খাও। এবং বলা হয় যে খাওয়ার পরে 15-20 মিনিট শুয়ে রেস্ট নিতে, অর্থাৎ লাই ডাউন আফটার মিল। ওকে। তাহলে এই হলো আমার ডাম্পিং সিনড্রোম। নেক্সট, a patient was admitted to the surgical floor with a wound over the sacral region. Sacral region এ wound নিয়ে একটা পেশেন্ট সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি হয়েছে। The nurse during dressing observed bloody drainage. Bloody drainage দেখতে পেয়েছে ড্রেসিং এর সময়।
হোয়াট ইজ দিস ডিসচার্জ কল্ড? তাহলে এই ব্লাডি ড্রেনেজ ডিসচার্জকে আমরা কি বলবো? সেরাস, স্যাঙ্গুইনিয়াস, পুরুল্যান্ট, সেরো স্যাঙ্গুইনিয়াস। তাহলে এই চারটে অপশন কি তোমাদেরকে আমাকে বলতে হবে আগে। এখানে একটা ছবি দেখো, লেখাগুলো যদি বোঝা নাও যায় ছবিটা দেখো। একটা হচ্ছে ক্লিয়ার ওয়াটারি প্লাজমা, অর্থাৎ গজের মধ্যে একটা হালকা পিঙ্কিশ টাইপের বা ক্লিয়ারলি একটা ওয়াটারি প্লাজমা হয়েছে। যখন এটা হচ্ছে তাকে বলা হচ্ছে আমার সেরাস। এটা হচ্ছে আমার সেরাস। আচ্ছা, যখন হচ্ছে যে ঠিক ইয়েলো, গ্রিন বা ট্যান বা ব্রাউন এরকম টাইপের কালারের যখন ড্রেসিং থাকবে তখন সেটাকে আমরা বলবো পুরুল্যান্ড। ওকে। সেরো স্যাঙ্গুইনিয়াস কখন বলবো? পেল পিঙ্ক ওয়াটারি মিক্সচার অফ ক্লিয়ার অ্যান্ড রেড ফ্লুইড। আর স্যাঙ্গুইনিয়াস কি? ব্রাইট রেড ইন্ডিকেটস অ্যাক্টিভ ব্লিডিং। অর্থাৎ যখন রেড অ্যাক্টিভ ব্লিডিং থাকবে এরকম এরকম টাইপের দেখতে হবে তখন সেটাকে আমরা বলছি স্যাঙ্গুইনিয়াস। এবং স্যাঙ্গুইনিয়াসের সাথে যখন সেরাস অ্যাড হবে অর্থাৎ ক্লিয়ার ওয়াটারি প্লাজমা অ্যাড হবে তখন তাকে বলা হবে সেরো স্যাঙ্গুইনিয়াস। ক্লিয়ার হলো? তাহলে আমার এখানটায় কোশ্চেনে কি ছিল? এটা ছিল আমার ব্লাডি ড্রেনেজ। তাহলে ব্লাডি ড্রেনেজ হলে আমাদের কি অ্যান্সার হবে? স্যাঙ্গুইনিয়াস হবে। আর যদি স্যাঙ্গুইনিয়াসের সাথে সেরাস অ্যাড হয় অর্থাৎ ক্লিয়ার লিকুইড বা ওয়াটার প্লাজমা অ্যাড হয় তখন সেটা হবে আমার সেরো স্যাঙ্গুইনিয়াস। ক্লিয়ার হলো? তাহলে এই ছবিটা তোমরা একটুখানি মাথার মধ্যে বসিয়ে নাও। কোশ্চেন যদি আসে তোমরা তাহলে অ্যান্সার করতে পারবে। নেক্সট, the patient is admitted to ER with symptoms of respiratory, vasomotor and cardiac dysfunction. তাহলে রেসপিরেটরি, ভেসোমোটর আর কার্ডিয়াক ডিসফাংশন হয়েছে এরকম একটা পেশেন্ট এসেছে। হুইচ স্পেসিফিক রিজিয়ন অফ ব্রেন ইজ ইনভলভ ইন কজিং দিস ম্যানিফেস্টেশন? তাহলে ব্রেনের কোন পার্ট ইনভলভ হয়েছে এই ম্যানিফেস্টেশনের জন্য? প্যারাইটাল লোব, মেডুলা, সেরিবেলাম, ওয়ার্নিক্স এরিয়া। নার্ভাস সিস্টেমের ওপর আমার একটা সেপারেট মেডিকেল সার্জিক্যাল নার্সিং এর ভিডিও রয়েছে যেখানটায় আমি নার্ভাস সিস্টেমটাকে কিছুটা বোঝানোর চেষ্টা করেছি। তো তোমরা ওই পার্টটা যদি কেউ না দেখে থাকো তাহলে দেখে নিও। এখানটায় তোমাদের বলি প্যারাইটাল লোব আমাদের কি ফাংশন করে। প্যারাইটাল লোব হচ্ছে আমাদের সেন্সরি ইনপুট যেটা আমরা দিই, আমাদের যে সেন্স অর্গান আছে সেন্স অর্গানের ইনপুটটা হয় আমাদের প্যারাইটাল লোবের মাধ্যমে। এবং সেন্সরি পারসেপশন, ইন্টিগ্রেশন এটা কিন্তু আমার প্যারাইটাল লোবে হয়। তাহলে এখানে হচ্ছে আমার সেন্সরি পারসেপশন। সেন্সরি পারসেপশন হলো আমার প্যারাইটাল লোবে। মেডুলাতে কি হয়? মেডুলাতে হয় আমাদের ভেসোমোটর, কার্ডিয়াক আর রেসপিরেটরি, অর্থাৎ এটা হবে আমার অ্যান্সার। সেরিবেলাম কি করে? সেরিবেলাম হচ্ছে আমাদের কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট, কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট। আর হচ্ছে যে ইকুইলিব্রিয়াম অফ বডি, ইকুইলিব্রিয়াম অফ বডি। এখানে একটা ব্যালেন্সও অ্যাড হবে, অর্থাৎ মুভমেন্ট এর কোঅর্ডিনেশন, ব্যালেন্স আর বডি ইকুইলিব্রিয়াম মেনটেন করছে আমার সেরিবেলাম। আর ওয়ার্নিংস এরিয়া কি? ওয়ার্নিংস এরিয়া তো আমি অনেকবার বলেছি, এটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। অর্থাৎ আমি যে কথা বলছি, সেই যে কথাটা বলছি সেই ডেভেলপমেন্টটা হচ্ছে আমার ওয়ার্নিংস এরিয়াতে। এবং আমি যে কারো কথা শুনছি সেটা বুঝছি সেটাও কিন্তু আমার ওয়ার্নিংস এরিয়া কন্ট্রোল করছে। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। মনে থাকবে তো? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু পড়বে। ওয়ার্নিংস এরিয়া আমাদের কোথায় থাকে? টেম্পোরাল লোবে থাকে, টেম্পোরাল লোব। চলো নেক্সট কোশ্চেন। While collecting data from a client admitted in ER, which among the following reported by the client is considered subjective data? অর্থাৎ সাবজেক্টিভ ডেটা বলতে আমরা কি বুঝি? উইকনেস, ইকটেরাস, হিমোপটিসিস, ম্যালেনা, এগুলোর মধ্যে কোনটা আমার সাবজেক্টিভ ডেটা হবে? তোমাদের একটা ট্রিক্স বলি। সাবজেক্টিভ ডেটা অর্থাৎ যেটা সেড বাই দ্য পেশেন্ট। তাহলে এস ফর সেড বাই দ্য পেশেন্ট আর এস ফর সাবজেক্টিভ। তাহলে এটা তোমরা মনে রাখবে, সেড বাই পেশেন্ট হচ্ছে আমার সাবজেক্টিভ ডেটা। আর অবজেক্টিভ ডেটা কোনটা হবে? অবজেক্টিভ হচ্ছে যেটা আমি অবজার্ভ করব, অবজার্ভড বাই ফিজিশিয়ান। ঠিক আছে? তাহলে এখানটার মধ্যে দেখো উইকনেস, যেটা পেশেন্ট বলবে আমাকে যে আমার দুর্বল লাগছে, তাহলে এটা হবে আমার অ্যান্সার, সাবজেক্টিভ ডেটা। বাকি ইকটেরাস কি? ইকটেরাস হচ্ছে আমার জন্ডিস। জন্ডিসটা আমরা দেখতে পাবো তো? জন্ডিস আমরা দেখতে পাবো। হিমোপ্টিসিস কি? হিমোপ্টিসিস হচ্ছে কাফ উইথ ব্লাড, সেটাও আমরা দেখতে পাবো এবং এটাও আমার অবজেক্টিভ ডেটা। ম্যালেনা কি? স্টুল উইথ ব্লাড। তাহলে এই তিনটে হলো আমার অবজেক্টিভ ডেটা এবং এগুলো আমরা হচ্ছে দেখতে পাবো। আর একটা জিনিসে কনফিউশন হয় সেটা হচ্ছে আমার সাইন অ্যান্ড সিমটম, সাইন আর সিমটম।
কোনটা সাইন হবে আর কোনটা সিমটম হবে বলো তো? যেটা ফিজিশিয়ান দেখতে পাচ্ছে সেটা হচ্ছে আমার সাইন, অর্থাৎ অবজেক্টিভ ডেটা হবে আমার সাইন। অবজেক্টিভ ডেটাটাই হচ্ছে আমার সাইন। আর সিমটম কোনটা? যেটা পেশেন্ট বলছে। সিমটম হচ্ছে পেশেন্ট সেজ। তাহলে এখানটায় আমার উইকনেসটা হলো যে সিমটম, আর ইকটেরাস, হিমোপটিসিস, ম্যালেনা এগুলো হলো আমার সাইন। ক্লিয়ার হলো? মনে থাকবে তো? চলো নেক্সট কোশ্চেন। While assessing a 60-year-old bedridden patient for pressure ulcer, the nurse noted a full loss of skin tissues that is extending to the subcutaneous tissue. What stage of pressure ulcer is this? অর্থাৎ প্রেশার আলসারের কোন স্টেজ এটা জিজ্ঞেস করেছে। কি বলেছে এখানটায়? ফুল লস অফ স্কিন টিস্যু এক্সটেন্ডিং টু দ্য সাবকিউটেনিয়াস টিস্যু। স্টেজ 1, 2, 3, 4 কোনটা? তাহলে কোন স্টেজে কি হয় তোমাদের বলি। স্টেজ 1-এ হচ্ছে যে আমার রেডনেস হয়, মানে এখানে কোনো স্কিন পিলিং হবে না, শুধুমাত্র লাল হয়ে গেছে স্কিনটা, সেটাই হচ্ছে আমার স্টেজ 1। ঠিক আছে। নেক্সটে কি হবে? ধরো এখানটায় আমার হলো ব্লিস্টার। ব্লিস্টার বা আমার হচ্ছে যে স্কিন পিলিং, যেটাকে আমরা বলি যে হালকা স্কিনের উপরের লেয়ারটা, সাবকিউটেনিয়াস, সাবকিউটেনিয়াস নয়, জাস্ট উপরের লেয়ারটা, ডার্মিস লেয়ারটা, সেটা হচ্ছে আমার উঠে যাচ্ছে, স্কিন পিলিং। সেটা হচ্ছে আমার স্টেজ 2। স্টেজ 3-তে কি হবে? ফুল থিকনেস টিস্যু, ফুল থিকনেস, ফুল থিকনেস অ্যান্ড হচ্ছে যে ফ্যাট ভিজিবল। আর স্টেজ 4-এ কি হবে? স্টেজ 4-এ হচ্ছে যে তোমার ফুল থিকনেস তো থাকবেই, তার সাথে ফুল থিকনেস প্লাস হচ্ছে যে মাসেল প্লাস টেন্ডন প্লাস বোন, সেটা হচ্ছে আমার স্টেজ 4। তাহলে স্টেজ 1-এ হলো আমার শুধুমাত্র রেডনেস, স্টেজ 2-তে হলো ব্লিস্টার, স্কিন পিলিং যেটা, স্টেজ 3-তে ফুল থিকনেস হবে এবং ফ্যাট ভিজিবল থাকবে, স্টেজ 4-এ হচ্ছে ফুল থিকনেস, মাসেল, টেন্ডন, বোন অব্দি এফেক্টেড হবে। তাহলে এখানটায় কি বলেছিল? লস অফ স্কিন টিস্যু এক্সটেন্ডিং টু দ্য সাবকিউটেনিয়াস টিস্যু। এখানে কিন্তু মাসেল, বোন এগুলো আমার হয়নি। তাহলে এটা হবে আমার স্টেজ 3, তাই তো? এটা হবে আমার স্টেজ 3। তাহলে রেডনেস বা স্কিন ফিলিং যখন হচ্ছে না সেটা হচ্ছে স্টেজ 1, যখন আমার হচ্ছে পার্শিয়াল থিকনেস হচ্ছে তখন সেটা স্টেজ 2, ফুল থিকনেস হয়ে গেলে স্টেজ 3, এবং ফুল থিকনেসের সঙ্গে যখন মাসেল, টেন্ডন, বোন এগুলো অ্যাড হয়ে যাবে তখন সেটা হচ্ছে আমার স্টেজ 4। ঠিক আছে, পার্শিয়াল থিকনেস। আর একটা জিনিস তোমাদের বলি, ব্র্যাডেন স্কেল মনে আছে তো? ব্র্যাডেন স্কেল, ব্র্যাডেন স্কেল দিয়ে কিন্তু আমার প্রেশার আলসারের যে স্কোর সেটা হচ্ছে আমার ব্র্যাডেন স্কেল দিয়ে মেজারমেন্ট করা হয়। আরো একটা জিনিস বলি, বেড শোরের ক্ষেত্রে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে 2 আওয়ারলি পজিশন চেঞ্জ, এটাও কিন্তু কোশ্চেনে আসে। ওকে, মনে থাকবে। নেক্সট, থিওরি অফ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ইজ গিভেন বাই। ইন্টারপার্সোনাল রিলেশনশিপ থিওরি কে দিয়েছে? ভার্জিনিয়া হেন্ডারসন, হিল্ডেগার্ড প্যাপলো, ডরোথিয়া ওরেম, বেটি নিউম্যান। দেখো, ভার্জিনিয়া হেন্ডারসন আমাদের কি থিওরি দিয়েছে? এটা হচ্ছে আমার নার্সিং নি থিওরি। থিওরি থেকে মাঝে মধ্যে কিন্তু কোশ্চেন আসে, তোমরা পড়বে। শুধুমাত্র নামগুলো মনে রাখলেই হবে, আর কিছু রাখতে হবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। নার্সিং নিড থিওরি দিয়েছে আমার ভার্জিনিয়া হেন্ডারসন। হিল্ডেগার্ড প্যাপলো দিয়েছে আমাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ থিওরি। এটা আমার অ্যান্সার। ডরোথি ওরেম কি দিয়েছেন? ডরোথি ওরেমে হচ্ছে আমার সেলফ কেয়ার ডেফিসিট থিওরি। সেলফ কেয়ার ডেফিসিট থিওরি। বেটি নিউম্যান কি দিয়েছে? এটা হচ্ছে আমার সিস্টেমস মডেল। এই চারটে তো অবশ্যই মনে রাখবে, তার সাথে তোমাদের আরো একটু বলে দিই, সিস্টার ক্যালিস্টা রয়। ক্যালিস্টা রয় তিনি কি দিয়েছেন? রয়েস অ্যাডাপ্টেশন মডেল। রয়েস অ্যাডাপ্টেশন মডেল। আর কি আছে? নাইটিঙ্গেল, ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে আমাদের মনে রাখতে হবে তো। ফ্লোরেন্স নাইটিঙ্গেল কি থিওরি দিয়েছে বলো তো? ফ্লোরেন্স নাইটিঙ্গেল আমাদের দিয়েছে এনভায়রনমেন্টালিস্ট থিওরি। মেন্টালিস্ট থিওরি। তাহলে এই ছজনের 6টা থিওরি তোমরা মনে রাখবে। আচ্ছা, আরেকটা ভুলে গেলাম, আরেকটা হচ্ছে ইমোজিন কিং। ইমোজিন কিং তিনি আমাদেরকে কি দিয়েছেন? গোল অ্যাচিভমেন্ট থিওরি। গোল
অ্যাটেনমেন্ট থিওরি। ঠিক আছে, তাহলে নার্সিং নিড থিওরি, সেলফ কেয়ার ডেফিসিট থিওরি, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, সিস্টেমস মডেল, রয়েস অ্যাডাপ্টেশন মডেল, এনভায়রনমেন্টালিস্ট থেরাপি থিওরি আর গোল অ্যাটেনমেন্ট থিওরি। এই 7টা কিন্তু তোমরা একটু মুখস্থ করে নেবে এই 4টা থেকে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ কখনো কখনো কোশ্চেন চলে আসে যে এই থিওরিটা কে দিয়েছে। ওকে, নেক্সট চলো। The nursing process provides a nursing process কি প্রোভাইড করে? Basis for nursing theories, knowledge component of nursing, systematic process for delivery of nursing care, basis for acquiring body of knowledge। তাহলে নার্সিং প্রসেস আমরা কি কারণে করি? পেশেন্টকে কেয়ার দেওয়ার জন্য এবং সেটা প্রায়োরিটি ওয়াইজ কেয়ার দেওয়ার জন্য আমরা নার্সিং প্রসেসটা করি। তাহলে এটার অ্যান্সার হবে সিস্টেমেটিক প্রসেস ফর ডেলিভারি অফ নার্সিং কেয়ার। আর নার্সিং প্রসেসের 5টা স্টেপ তোমাদের মনে আছে তো? এটা তো তোমরা ভুলবে না আমি জানি। অ্যাসেসমেন্ট, নার্সিং ডায়াগনোসিস, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন এন্ড ইভালুয়েশন। ওকে, চলো নেক্সট কোশ্চেন। রিল্যাপসিং ফিভার ইজ ক্যারেক্টারাইজড বাই। রিল্যাপসিং ফিভার কাকে বলে? রিকারিং এপিসোডস অফ ফিভার, দ্য ফল অফ টেম্পারেচার ফ্রম হাই টু নর্মাল ইন জিগজ্যাগ ম্যানার, ইন মর্নিং টেম্পারেচার ইজ হায়ার দ্যান ইন দ্য ইভিনিং, টেম্পারেচার কামস টু নর্মাল অ্যাট লিস্ট ওয়ান্স ইন আ ডে। তাহলে দেখো, রিল্যাপসিং ফিভার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে যখন নর্মাল টেম্পারেচার হয় কিছুদিন বা কিছু সপ্তাহ নর্মাল হয়ে গেল কিছুদিন, তারপরে আবার ফিভারটা ফিরে এলো অর্থাৎ রিল্যাপস করলো, তখন সেটাকে বলা হচ্ছে রিল্যাপসিং ফিভার। অর্থাৎ রিকারিং এপিসোডস অফ ফিভার যখন হবে তখন সেটা হবে আমার রিল্যাপসিং ফিভার। আচ্ছা, দ্য ফল অফ টেম্পারেচার ফ্রম হাই টু নর্মাল ইন জিগজ্যাগ প্যাটার্ন, এটা আমার কি হবে? এটাকে আমরা বলি লাইসিস। লাইসিস অর্থাৎ ফিভার থেকে আস্তে আস্তে জিগজ্যাগ প্যাটার্নে যখন নর্মাল আসছে সেটাকে আমরা বলছি লাইসিস। ইন মর্নিং টেম্পারেচার ইজ হায়ার দ্যান ইন দ্য ইভিনিং, মর্নিং এ জেনারেলি টেম্পারেচার কম থাকে, ইভিনিং এ বেশিও, কিন্তু যখন সেটার উল্টো হচ্ছে তখন তাকে বলা হচ্ছে ইনভার্স ফিভার। ইনভার্স ফিভার। আর এটা কি? টেম্পারেচার কামস টু নর্মাল অ্যাট লিস্ট ওয়ান্স ইন আ ডে, অর্থাৎ সারাদিন জ্বর থাকছে কিন্তু একবার অন্তত জ্বরটা কমে যাচ্ছে এবং নর্মাল টেম্পারেচার আসছে, তখন সেটাকে আমরা বলছি ইন্টারমিটেন্ট ফিভার। ইন্টারমিটেন্ট অর্থাৎ মাঝখানে থেমে গেল, ইন্টারমিটেন্ট ফিভার। তাহলে এই 4টা আমি বললাম, রিল্যাপসিং, লাইসিস, ইনভার্স ফিভার, ইন্টারমিটেন্ট ফিভার। এছাড়াও ক্রাইসিস রয়েছে, আর যেগুলো কয়েকটা রয়েছে না, সেগুলো তোমরা একটুখানি বই থেকে পড়ে নিও, কারণ ফিভারের টাইপসেও কিন্তু কোশ্চেন আসে। লাইসিস কি, ক্রাইসিস কি, এখান থেকে কোশ্চেন চলে আসে নার্সিং ফাউন্ডেশন, তো ওটা তোমরা পড়বে। নেক্সট, প্রাইমারি সোর্স অফ হিট ইন দ্য বডি, অর্থাৎ বডিতে যে আমাদের হিটটা প্রডিউস হয় সেটা কোথা থেকে? সোর্স কি? সানলাইট, মেটাবলিজম, হার্টবিট, সার্কুলেশন। আমাদের বডিতে যে হিট প্রডিউস হয় সেটা হচ্ছে আমাদের মেটাবলিজমের জন্য হয়। রেট অফ ভেন্টিলেশন এক্সিডিং নর্মাল রেঞ্জ ইজ নোন অ্যাজ, অর্থাৎ নর্মাল রেঞ্জের থেকে যখন আমার ব্রিদিং প্যাটার্ন বা ব্রিদিং রেটটা বেশি হবে তখন তাকে আমরা কি বলবো? চেন স্ট্রোক রেসপিরেশন, হাইপার ভেন্টিলেশন, কুসমান্স রেসপিরেশন আর শাইন। চেন স্ট্রোক রেসপিরেশনের ক্ষেত্রে কি হয়? চেন স্ট্রোক রেসপিরেশন একটা একটা সাইকেল চলতে থাকে কিরকম? একটা স্লো থেকে আস্তে আস্তে বেশি হলো, হওয়ার পরে আবার আস্তে 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 কমে গেল, একটা পিরিয়ড অফ অ্যাপনিয়া, তারপরে আবার স্লো থেকে আস্তে 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 আবার বাড়ছে এবং তারপর আবার আস্তে 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 কমছে। তাহলে সাইকেল বিগিনস অ্যাজ স্লো শ্যালো রেসপিরেশন, গ্র্যাজুয়ালি ইনক্রিজ টু অ্যাবনর্মাল রেট অ্যান্ড ডেট, দেন এগেইন স্লো অ্যান্ড শ্যালো। সেটা হয়ে গেল আমার চেন স্ট্রোক রেসপিরেশন। তাহলে এটা আমার অ্যান্সার নয়। হাইপার ভেন্টিলেশন কি? যখন হচ্ছে যে আমাদের রেট অফ রেসপিরেশনটা বেড়ে যাচ্ছে তখন তাকে আমরা বলছি হাইপার ভেন্টিলেশন। তাহলে রেট অফ ভেন্টিলেশন বাড়লে আমরা তাকে বলছি হাইপার ভেন্টিলেশন। তাহলে এটা হলো আমার রাইট অ্যান্সার। আচ্ছা, কুসমাস রেসপিরেশন কি? কুসমাস রেসপিরেশনে কিন্তু রেটটা ইনক্রিজ হয়, ব্রিদিং রেট ইনক্রিজ হচ্ছে এবং তার সাথে কি ইনক্রিজ হচ্ছে বলতো? ডেপথ ইনক্রিজ হচ্ছে। তাহলে শুধুমাত্র রেট নয়, ইনক্রিজ অফ রেট অ্যান্ড ডেপথ। তাহলে যখন রেট অ্যান্ড ডেপথ ইনক্রিজ হচ্ছে তখন তাকে আমরা বলছি কুসমাস রেসপিরেশন। আর শাইং কোনটা? যখন ফ্রিকুয়েন্টলি শাই করছে, রেগুলার ব্রিদিং এর মধ্যে মধ্যে যখন ফ্রিকুয়েন্টলি শাই করছে তখন সেটাকে বলা হচ্ছে আমার শাইন। শাইনটা কোথায় দেখা যায়? এটা আমার দেখা যাচ্ছে তোমার ডিসনিয়া, ডিসনিয়ার ক্ষেত্রে দেখা যায়, অ্যাংজাইটির ক্ষেত্রে দেখা যায়। এটা হচ্ছে যে আমার সাইন। ঠিক আছে, চেন স্ট্রোক রেসপিরেশনটা কোথায় দেখা যায়? এটা মেনলি স্ট্রোকের ক্ষেত্রে দেখা যায়। স্ট্রোকের পেশেন্টদের ক্ষেত্রে চেন স্ট্রোক রেসপিরেশন দেখা যায়। হাইপার ভেন্টিলেশন যে কোনো কারণে হতে পারে। কুসমাস রেসপিরেশন দেখা যায় আমার ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস যখন হয় তখন কুসমাস রেসপিরেশন দেখা যায়। এছাড়াও কিডনি ফেলিওরের ক্ষেত্রেও দেখা যায়, কিডনি ফেলিওর। ওকে, তাহলে ক্লিয়ার হলো। হাইপার ভেন্টিলেশনের একটা টাইপ কিন্তু আমার কুসমাস রেসপিরেশন। ক্লিয়ার? হাইপার ভেন্টিলেশনে শুধুমাত্র রেট ইনক্রিজ করছে আর কুসমাস রেসপিরেশনে রেট অ্যান্ড ডেট দুটোই ইনক্রিজ হয়। ক্লিয়ার হলো? নেক্সট,
দ্য এনিমা ইউজড টু রিলিভ গ্যাস অ্যান্ড ব্লোটিং ইন ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে এনিমা আমরা দিয়ে থাকি রেকটাল রুটে এবং তাতে হচ্ছে যে আমার স্টুল ক্লিয়ার হিসেবে কাজ করে, স্টুল ক্লিয়ার করার জন্য। কিন্তু যখন এনিমা আমার গ্যাস আর ব্লোটিং রিলিভ করার জন্য দেওয়া হচ্ছে তখন তাকে কি এনিমা বলা হয়? সোপ সুটস এনিমা, রিটেনশন এনিমা, কার্মিনেটিভ এনিমা, ক্লিনজিং এনিমা। সোপ সুটস এনিমা কোনটা? যখন হচ্ছে যে ওয়াটারের সাথে সোপ মিক্স করা হচ্ছে এবং তারপর সেটা দেওয়া হচ্ছে, তা কি করা হয়? এটাতে রেকটাম এবং কোলনকে ক্লিন করা হয় এবং স্টুলের যে মুভমেন্ট বা বাউল মুভমেন্ট সেটাকে সফটেন করা হচ্ছে। তাহলে সোপ সুটস এনিমা হচ্ছে যেমন সোপ এনিমা, যেটাকে আমরা বলছি সোপ এনিমা। রিটেনশন এনিমা কি? রিটেনশন এনিমা কিন্তু আমরা কোনো কিছু রিলিজ করার জন্য দিই না, এটা মেনলি আমরা মেডিসিন হিসেবে ইউজ করি। মানে এখানটায় আমার মেডিসিন মেডিসিন প্লাস অয়েল থাকছে, বা হচ্ছে যে তোমার মেডিসিনের ক্ষেত্রে। এবং এটা কি কাজ করে? এটা অ্যাকচুয়ালি নিউট্রিটিভ ফাংশন, মানে নিউট্রিশনের জন্য দিতে পারি আমরা। এটা দিয়ে আমরা অ্যান্টিবায়োটিক হিসেবে দিতে পারি, অ্যান্টিবায়োটিক হিসেবে দিতে পারি, অ্যান্টিহেলমিনথিস হিসেবে দিতে পারি, অ্যান্টিহেলমিনথিস, এগুলো হিসেবে আমরা কিন্তু রিটেনশন এনিমা ইউজ করতে পারি। রিটেনশন অর্থাৎ সেটা রয়ে যাবে, রিটেনশন মানে থেকে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া। রিটেনশন মানে যেটা থেকে যাচ্ছে ভিতরে গিয়ে, সেটা হচ্ছে আমার রিটেনশন এনিমা, এবং সেখানে আমরা মেডিসিনাল পারপাসে জিনিসটাকে আমরা ইউজ করছি। আচ্ছা, কার্মিনেটিভ এনিমা কি? কার্মিনেটিভ এনিমা হচ্ছে যেটা রিলিভ অফ গ্যাস এন্ড ব্লোটিং, সেটা হচ্ছে আমরা কার্মিনেটিভ এনিমা। আর ক্লিনজিং এনিমা কি? ক্লিনজিং এনিমা অ্যাকচুয়ালি একটা লিকুইড দেওয়া হচ্ছে যেটার মাধ্যমে কি হয়, স্টুলটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। এবং যখন কোনো ডায়াগনস্টিক প্রসিডিউর করা হয় যেমন সিগময়েডোস্কোপি বা কোলোনোস্কোপি, তখন হচ্ছে যে আমাদের রেকটাল রুটটাকে ক্লিন করতে হয়, তখন আমরা ক্লিনজিং এনিমা ইউজ করে থাকি। ক্লিয়ার হলো? তাহলে এনিমা টাইপগুলো কিন্তু তোমরা একটু পড়ে নিও। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু অ্যাসেস পেন ইন চিলড্রেন? তাহলে চিলড্রেনদের পেন অ্যাসেস করার জন্য আমরা কি ইউজ করি? ভার্বাল ডেসক্রিপ্টর স্কেল, নিউমেরিক্যাল রেটিং স্কেল, ভিজুয়াল অ্যানালগ স্কেল, রং বেকার ফেস রেটিং স্কেল। বাচ্চাদের ক্ষেত্রে আমরা রং বেকার ফেস রেটিং স্কেল ইউজ করে থাকি। কিরকম দেখতে হয় দেখো, এটা হচ্ছে আমার রং বেকার ফেস পেন রেটিং স্কেল। এখানে 6টা মুখ থাকে এবং সেই মুখ দেখে দেখে বাচ্চাকে বলা হয় যে তোমার এক্সপ্রেশনটা কিরকম, এবং সেখান থেকে আমরা হচ্ছে যে পেন অ্যাসেসমেন্ট করি। নো হার্ট, হার্টস লিটল বিট, হার্টস লিটল মোর, হার্টস ইভেন মোর, হার্টস হোল লট, আর হার্টস ওচ। এটা হচ্ছে আমার রং বেকারের ফেস পেন রেটিং স্কেল। আর এটা দেখো, এখানে ভার্বাল পেন ইন্টেন্সিটি স্কেল রয়েছে, ভিজুয়াল অ্যানালগ স্কেল রয়েছে, যেখানে পেশেন্টকে বলা হয় নো পেন আর ওটস পেনের মধ্যে তুমি যে কোনো একটা জায়গায় দাগ দাও, সেই দাগ দেখে আমরা আইডেন্টিফাই করি যে কতটা পেন হচ্ছে। আর একটা নিউমারিক্যাল পেন রেটিং স্কেলে 1 থেকে 10-এর মধ্যে পেশেন্টকে বলা হয় যে নাম্বারিং করতে। আর ভার্বাল পেনের ক্ষেত্রেও ওই নো, মাইল্ড, মডারেট, সিভিয়ার, এইভাবে। এটা হচ্ছে যে আমার বিভিন্ন রকমের পেন স্কেল। ঠিক আছে? তাহলে চিলড্রেনের ক্ষেত্রে আমরা রং বেকার ফেস রেটিং স্কেলটা ইউজ করি। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড ইন দ্য ম্যানেজমেন্ট অফ হাইপার ক্যালিমিয়া? হাইপার ক্যালিমিয়ার ক্ষেত্রে আমরা কি ইউজ করি? আগে বলো, হাইপার ক্যালিমিয়া বলতে আমরা কি বুঝি? হাইপার ক্যালিমিয়া হচ্ছে যে যখন আমার ব্লাডে পটাশিয়ামের মাত্রাটা বেড়ে যাচ্ছে। পটাশিয়ামের নর্মাল লেভেল কত? 3.5 থেকে 5 বা 5.5, যেখানে যেরকম আছে mg/dl। তাহলে এটা হচ্ছে আমাদের নর্মাল পটাশিয়ামের লেভেল, এবং তার থেকে যখন বেড়ে যাচ্ছে তখন হচ্ছে আমার হাইপার ক্যালিমিয়া। তখন আমরা কি দেবো? যদি পেশেন্ট ওরাল, এখানে কি কি আছে দেখো, ইনসুলিন উইথ গ্লুকোজ, সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট। হাইপার ক্যালিমিয়ার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কি কি ইউজ করে থাকি? প্রথমেই হচ্ছে 1 নম্বরে আমি বলি ক্যালসিয়াম গ্লুকোনেট। ক্যালসিয়াম গ্লুকোনেট আমরা দিই। কেন দিই? ক্যালসিয়াম গ্লুকোনেট দেওয়া হয় তার কারণ হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে পটাশিয়ামের অ্যান্টিডোট। অর্থাৎ পটাশিয়াম বেড়ে গেলে ক্যালসিয়াম কমে, ক্যালসিয়াম কমে গেলে, বেড়ে গেলে পটাশিয়াম কমে। তাহলে যখন আমার পটাশিয়াম বেড়ে যাচ্ছে তাহলে আমি ক্যালসিয়াম দেবো, দিলে আমার পটাশিয়ামটা কমবে। বুঝতে পারলে? তাহলে ক্যালসিয়াম গ্লুকোনেট আমার দেওয়া হয়, এখানে অপশনই নেই। সেকেন্ড কি দেওয়া হয়? সেকেন্ড আমাদের দেওয়া হয় ইনসুলিন উইথ গ্লুকোজ, যেটা আমার কোশ্চেনে আছে। এটা কি করে? গ্লুকোজটা আমার সেলের মধ্যে আপটেক করতে হেল্প করে, এবং যার ফলে পটাশিয়ামটাও তার সাথে সাথে ভিতরে চলে যায়, সেলের ভিতরে চলে যাচ্ছে। বুঝতে পারলে? তাহলে ইনসুলিন উইথ গ্লুকোজটা আমরা দিই। এছাড়াও আমরা ডাইউরেটিক্স দিতে পারি, যার ফলে আমার ইউরিন সিক্রেশনটা বেড়ে যাচ্ছে, সোডিয়াম পটাশিয়ামের অ্যাবজর্পশন বেড়ে যাচ্ছে, যার ফলে আমার ব্লাডে ইউরিন পটাশিয়ামটা কমবে। আর একটা হচ্ছে যে নেবুলাইজেশন যদি আমরা সালবিউটামল দিই, তখনও হচ্ছে যে আমার পটাশিয়াম লেভেলটা কিন্তু ব্লাডের মধ্যে কমে। আরো একটা জিনিস আছে, যখন পেশেন্ট হচ্ছে যে ওরাল ফুড খেতে পারে, অর্থাৎ এগুলো তো সবই আমরা ইনজেক্টেবল বা ইনহেলেশন ফর্মে দিলাম, যদি পেশেন্ট খেতে পারে তখন তাকে কে বাইন্ড স্যাচেট দেওয়া হয়, যাতে কিনা ওই পটাশিয়াম বাইন্ড হয়ে পটাশিয়ামটা বডি থেকে রিলিজ হয়ে যায়। তাহলে এগুলো হচ্ছে আমার হাইপার ক্যালেমিয়ার ম্যানেজমেন্ট। ওকে। আর হাইপোক্যালেমিয়া হলে আমরা কি দিই? হাইপোক্যালেমিয়া হলে আমরা পটাশিয়ামের ইঞ্জেকশন দিই, ইঞ্জেকশন কেসিএল দিই। আর তা না হলে আমরা পটাশিয়ামের সিরাপ দিই, পটলো সিরাপ দিই। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার হাইপার ক্যালেমিয়ার ম্যানেজমেন্ট। নেক্সট, pH 7.25, PCO2 37 mmHg, PO2 95 millimeter Hg, আর HCO2 হচ্ছে 18 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে ইন্টারপ্রেট করতে হবে মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকালোসিস নাকি রেসপিরেটরি অ্যাসিডোসিস আর অ্যালকালোসিস। তাহলে এটা তো তোমাদের আমি পড়িয়েছিলাম, আরেকবার বলি, একটু শর্টে বলি। হ্যাঁ, তাহলে তোমাদের নর্মাল পিএইচ এর লেভেলটা মনে আছে? নর্মাল পিএইচ হচ্ছে আমার 7.35 থেকে 7.45। ঠিক আছে?
একটা ছোট্ট ট্রিক বলবো তোমাকে। আর এটা হচ্ছে PaCO2। PaCO2 নর্মাল লেভেল কত? 35 থেকে 45 mmHg। PaO2 এটা কত? এটা হচ্ছে যে 80 থেকে 100। আর একটা হচ্ছে আমার HCO3 বাইকার্বনেট। HCO3 বাইকার্বনেট নর্মাল লেভেল হচ্ছে 22 থেকে 26। এবারে দেখো, এইটা 7.35 থেকে 7.45 অর্থাৎ 7.4। তার থেকে কম হলে অ্যাসিডোসিস হয়, বেশি হলে অ্যালকালোসিস হয়। তাহলে এখানে কোনো সমস্যা নেই, তুমি পিএইচ দেখে বলে দিতে পারবে সেটা অ্যাসিডোসিস না অ্যালকালোসিস। তাহলে পিএইচ 2.5 মানে সেটা হচ্ছে যে আমার অ্যাসিডোসিস। তাহলে হয় মেটাবলিক অ্যাসিডোসিস না হয় রেসপিরেটরি অ্যাসিডোসিস। এবার কোনটা কি করে বুঝবো? এখানে নর্মাল লেভেল দেখো, PaO2 নর্মাল লেভেল এখানে বলেছে 92। এটা কি আমার নর্মাল লেভেলের মধ্যে আছে? আছে তো। 80 টু 100 এর মধ্যে রয়েছে 92, তাহলে PaO2 নর্মাল। PaCO2 হচ্ছে 37, এটাও কি নর্মাল লেভেলের মধ্যে আছে? রয়েছে। HCO3 আছে 18, এটা কি নর্মাল লেভেলের মধ্যে আছে? নেই, কমে গেছে। তাহলে এটা হবে আমার মেটাবলিক অ্যাসিডোসিস। বুঝতে পারলে কি বললাম? তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে তোমরা দেখবে যে লেভেলটা কোনটা অল্টার করেছে। যদি দেখো যে বাইকার্বনের লেভেল অল্টার করেছে তাহলে ওটা হবে মেটাবলিক। আর যদি দেখো যে অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড লেভেল অল্টার হচ্ছে তাহলে এটা হবে আমার রেসপিরেটরি। কিন্তু এটা সব জায়গায় কাজ করে না। যেখানে কম্পেনসেটেড আনকম্পেনসেটেড এই টাইপের কোশ্চেন থাকে তখন কিন্তু এগুলো কাজ করে না। কিন্তু এটা হচ্ছে যে একদম সিম্পল যেগুলো আমাদের কোশ্চেন থাকে সেটার ক্ষেত্রে বললাম। যদি দেখো যে রেসপিরেটরি মার্কার অর্থাৎ PaO2 PaCO2 টা অল্টার হচ্ছে তাহলে সেটা হবে আমার রেসপিরেটরি অ্যাসিডোসিস আর অ্যালকালোসিস। আর যদি দেখো যে বাইকার্বনেটটা অল্টার হচ্ছে তাহলে সেটা হবে আমার মেটাবলিক। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা তোমরা মনে রাখবে, আর বিশেষ করে নর্মাল লেভেলটা মনে রাখবে, তাহলেই তোমরা অ্যান্সার করতে পারবে। নেক্সট, টর্সো সাইন ইজ অ্যাসোসিয়েটেড উইথ। টর্সো সাইন কোথায় দেখা যায়? হাইপোক্যালসিমিয়া, হাইপোন্যাট্রিমিয়া, হাইপারক্যালসিমিয়া, হাইপারন্যাট্রিমিয়া। টর্সো সাইন দেখা যায় আমার হাইপোক্যালসিমিয়াতে। কি হয় দেখো, টর্সো সাইনে কি হয়? Torso sign positive when spasm of the hand and wrist occur after increasing a blood pressure cuff above the patient's systolic BP for 3 to 5 minutes। অর্থাৎ পেশেন্টের সিস্টোলিক বিপির উপরে যদি আমি কাফটাকে 3 থেকে 5 মিনিট বেঁধে রাখি তাহলে হ্যান্ড অ্যান্ড রিস্টে একটা স্প্যাজম ফিল হয়, তখন সেটা আমি বলবো টর্সো সাইন পজিটিভ। এটা হচ্ছে আমার হাইপোক্যালসিমিয়া সাইন। আর একটা হচ্ছে আমার চিবোস্টিক সাইন। চিবোস্টিক সাইনে কি হয়? when tapping the facial nerve in front of the ear cause twitching of the facial muscle। অর্থাৎ ইয়ারের কাছে যখন আমি ফেসিয়াল নার্ভে টাচ করব তখন টুইচিং হয়, লিপ আর আইব্রোজে টুইচিং হয়। এটা হচ্ছে আমার চিবোস্টিক সাইন। আর এই দুটোই আমার দেখা যায় কিন্তু হাইপোক্যালসিমিয়া। হাইপোক্যালসিমিয়া দুটোই হাইপোক্যালসিমিয়ার জন্য হয়। তাহলে মনে রাখবে, পজিটিভ টর্সো সাইন এন্ড পজিটিভ চিবোস্টিক সাইন দেখা যাচ্ছে আমার হাইপোক্যালসিমিয়ার ক্ষেত্রে। ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট, which of the following type of asepsis method eliminates all microorganisms। অর্থাৎ সমস্ত মাইক্রোঅর্গানিজম কিল করে দেবে কোন মেথড? সার্জিক্যাল অ্যাসেপসিস, মেডিকেল অ্যাসেপসিস, বোথ নান। মেডিকেল অ্যাসেপসিসে সমস্ত মাইক্রোঅর্গানিজম কিল হয় না, সার্জিক্যাল অ্যাসেপসিসের ক্ষেত্রে সমস্ত মাইক্রোঅর্গানিজম কিল হয়ে যায়। অপশন এ হবে আমার রাইট অ্যান্সার। ইন্টারডার্মাল ইঞ্জেকশন গিভেন অ্যাট এন অ্যাঙ্গেল অফ। ভেরি ইজি কোশ্চেন। 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। 15 ডিগ্রিতে দেওয়া হয় আমাদের ইন্টারডার্মাল ইঞ্জেকশন। 30 ডিগ্রিতে আমাদের কি দেওয়া হয়? 30 ডিগ্রিতে দেওয়া হয় আমার সাবকাট ইনজেকশন। 45 ডিগ্রিতে দেওয়া হয় আমার সাবকাট ইনজেকশন। 30 থেকে 45 এর মধ্যে আমার সাবকাট দেওয়া হয়। 90 ডিগ্রিতে দেওয়া হয় আমাদের আইন ইনজেকশন। যখন আমরা কোনো ড্রাগের সেন্সিটিভিটি টেস্ট করি, সেন্সিটিভিটি টেস্ট, সেটা আমরা করি হচ্ছে তোমার আইডি রুটে, ইন্টারডার্মাল রুটে আমরা সেন্সিটিভিটি টেস্ট করি। ওকে, নেক্সট। The patient has voided only 50 to 100 ml of urine after the removal of Foley's pack. হোয়াট ইজ দ্য প্রায়োরিটি নার্সিং অ্যাকশন? অর্থাৎ ফলিস প্যাক রিমুভ করার পরে পেশেন্ট মাত্র 50 to 100 ml ইউরিন আউটপুট হয়েছে। কি করবো আমরা? চেক ফর ব্লাডার ডিস্টেনশন, এনকারেজ ফ্লুইড ইনটেক, রিক্যাথেটারাইজ দ্য ক্লায়েন্ট, মনিটর ইনটেক আউটপুট চার্ট। তাহলে ক্যাথেটার আমি খুলে দিয়েছি, পেশেন্টের ইউরিন কম হচ্ছে, আমরা কি দেখবো? আবার ক্যাথেটার করে দেবো গিয়ে? জল খাইয়ে দেবো? নাকি ইনটেক আউটপুট চার্ট মেনটেন করবো? নাকি ব্লাডার ডিস্টেনশন আছে কিনা দেখবো? আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে পেশেন্টের কোনো ব্লাডার ডিস্টেনশন হয়ে রয়েছে কিনা, ব্লাডারে ইউরিন জমে রয়েছে কিনা, সেটা আউটপুট হচ্ছে না কিনা সেটা আমরা আগে চেক করবো। যদি দেখি যে ব্লাডার ডিস্টেন্ডেন্ট হয়ে রয়েছে, ব্লাডার ফুলে রয়েছে, তখন আমরা তাকে আইস কম্প্রেস দিতে পারি বা আমরা তাকে হচ্ছে যে রিক্যাথেটারাইজ করতে পারি, সেটা প্রায়োরিটি বেসিসে। এছাড়াও আমরা পেশেন্টকে ফ্লুইড ইনটেক, যদি দেখি যে পেশেন্টের ফ্লুইড ইনটেক হচ্ছে না তখন পেশেন্টের ফ্লুইড ইনটেক করাতে পারি বা আমরা আইভি ফ্লুইড দিতে পারি। যদি দেখি ব্লাডার ডিস্টেন্ডেড নেই, তাও ইউরিন হচ্ছে না, তাহলে আমরা তাকে ফ্লুইড দেবো। মানে পেশেন্টের তো ইউরিন কালেকশনই হয়নি, সেজন্য তার আউটপুটটা হচ্ছে না। তাহলে সেখানে আমার মানে ইউরিন রিটেনশন হয়ে গেছে সেটা ভাবার কোনো প্রয়োজন নেই, তখন আমরা নর্মাল ওয়েতে হাঁটবো। ঠিক আছে? তাহলে এখানটায় যখন পেশেন্টের ব্লাডার ডিস্টেনশন আমরা ফার্স্ট চেক করবো,
তারপরে আমরা হচ্ছে যে পেশেন্টকে ফ্লুইড ইনটেক দিতে হলে ফ্লুইড দেবো। আর যদি মনে হয় যে রিটেনশন হয়ে রয়েছে, অ্যাবডোমেন ডিস্টেন্ডেড রয়েছে, হচ্ছে না আউটপুট, তখন আমরা কিন্তু প্যাস্টারাইজ আবার করবো। ইনটেক আউটপুট চার্ট সবার শেষে, ইনটেক আউটপুট চার্ট এখানে কোনো প্রায়োরিটি নয়। ওকে, নেক্সট। Insertion of a needle into the peritoneal cavity is endoscopy, parasynthesis, thoracosynthesis আর evisceration। তো এই প্লুরাল ক্যাভিটিতে যখন আমরা নিডল ইনসার্ট করি তখন সেটাকে আমাদের বলা হয় থোরাসিনথেসিস। এন্ডোস্কোপি কি তোমরা সবাই জানো? এন্ডোস্কোপি এক ধরনের ফ্লেক্সিবল টিউব যার মধ্যে লাইটের ক্যামেরা থাকে এবং যেটা দিয়ে আমরা আপার জিও ট্র্যাক্টের কোনো abnormality আছে কিনা সেগুলো আমরা চেক করি। প্যারাসিনথেসিস কি? যখন আমরা নিডলটা ইনসার্ট করবো পেরিটোনিয়াল ক্যাভিটিতে তখন সেটা হবে আমার প্যারাসিনথেসিস, পেরিটোনিয়াল ক্যাভিটি। আর এভিসকারেশন কি? এভিসকারেশন এক ধরনের আই সার্জারি যেখানে আমার আইজের কিছু পার্টটাকে আমাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এভিসকারেশন অর্থাৎ কেটে বাদ দেওয়া। যখন আমাদের পেনফুল আইজ হয় বা কোনো ব্লাইন্ড পার্সন পেনফুল আইজ হচ্ছে তখন আমাদের অরবাইটাল পার্টটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, সেটাকে আমাদের এভিসকারেশন বলা হয়। ইন ট্রাইজ ইয়েলো কালার ইন্ডিকেটস ইমার্জেন্ট, আর্জেন্ট, নন আর্জেন্ট, রেড। দেখো এখানে এখানে ট্রায়াজের 4টে লেভেল থাকে। একটা হচ্ছে রেড যেটা হচ্ছে আমার ইমার্জেন্ট, একটা হচ্ছে ইয়েলো যেটাকে আর্জেন্ট বলছি, লেভেল 4-এ আছে লেস আর্জেন্ট, আর একদম নিচে হোয়াইট হচ্ছে নন আর্জেন্ট বা এটাকে ব্ল্যাকও করে দেওয়া হয়। তাহলে দেখো আর একদম উপরে থাকে রিসাসিটেশন যেটাকে আমরা কোড ব্লু বলি, এবং হসপিটালে দেখবে প্রাইভেট হসপিটালে কোড ব্লু থাকে যেখানে রিসাসিটেশন টিম থাকে। কোথাও যদি কোনো কার্ডিয়াক অ্যারেস্ট হয় তখন আমাদের কোড ব্লু অ্যাক্টিভ করা হয় এবং রিসাসিটেশন টিম এসে পৌঁছয়। রেড লেভেলে কি থাকে? যেগুলো আমাদের ইমিডিয়েট ট্রিটমেন্টের প্রয়োজন সেগুলোকে আমাদের রেডের মধ্যে দেওয়া হয়। আর্জেন্টের মধ্যে দেওয়া হচ্ছে যেগুলো একটুখানি দেরি হলেও চলবে তাদেরকে ডিলেড এর মধ্যে রাখা হয় বা আর্জেন্টের মধ্যে রাখা হয়। নন আর্জেন্ট কোনটা বা লেস আর্জেন্ট হচ্ছে যেগুলো মিনিমাল ইনজুরিজ হয়েছে সেগুলোকে আমরা গ্রিনের মধ্যে রাখি। আর এটা হোয়াইট, এটাকে ব্ল্যাক করে দাও, এটা এটা ব্ল্যাক। যেখানটা হচ্ছে যে তোমার ডেথ থাকে বা কোনো ধরো কোনো উন্ড হয়েছে বা ফ্র্যাকচার হয়েছে যেগুলো আমরা পরে ট্রিটমেন্ট করলেও চলবে সেগুলো হচ্ছে যে আমার ব্ল্যাকের মধ্যে থাকে, যেটা কিনা আমরা বলছি এক্সপেক্টেন্ট বা লেস নট আর্জেন্ট। ঠিক আছে, তাহলে এখানটা ইয়েলো কালার হচ্ছে আমাদের আর্জেন্ট। 500 ml of IVF to be advised over 5 hours. Drop factor 20, calculate drops per minute। তাহলে ড্রপ ক্যালকুলেশন তোমাদের মনে আছে তো? আমি কিন্তু শিখিয়ে দিয়েছি তোমাদের ড্রপ ক্যালকুলেশন। ক্যালকুলেট করো। 500 ml আইভি ফ্লুইড আমি দেবো, কতটা টাইমের মধ্যে দেবো? 5 আওয়ারের মধ্যে দেবো। তাহলে 5 ইন্টু 60 মিনিটে কনভার্ট করলাম ইন্টু আমার ড্রপ ফ্যাক্টর। তাহলে অ্যান্সার কত হবে? 100 ডিভাইডেড বাই 3 করলে কত হয়? 33। 33.333। তাহলে যেহেতু 33.3 রয়েছে সেই জন্য এটা হবে আমার 33 ড্রপ। যদি 33.7 বা 8 হতো তাহলে সেটা কিন্তু আমার 34 ড্রপস হতো। ওকে, তাহলে ড্রপ ক্যালকুলেশন তোমরা জেনে নেবে। ড্রপ ক্যালকুলেশন থেকে কিন্তু মাঝে মধ্যে কোশ্চেন আসে। তাছাড়া ড্রপ ক্যালকুলেশন তো আমাদের এভরিডে কাজ করতে গিয়েই প্রয়োজন হয়, তাই না? যারা ওয়ার্ডে যাও, যারা ক্লিনিক্যালি কাজ করছো তাদের তো ড্রপ ক্যালকুলেশন করতেই হয়। ওকে, নেক্সট চলো। Which level of healthcare primarily focuses on providing comprehensive healthcare services to individuals and families in their community? অর্থাৎ হেলথ কেয়ারের কোন লেভেলে আমরা হেলথ কেয়ার সার্ভিসটা ইন্ডিভিজুয়াল এবং ফ্যামিলির মধ্যে দিয়ে থাকি? প্রথম হচ্ছে যে আমার যে ফার্স্ট লেভেল অফ কন্ট্যাক্ট বিটুইন ইন্ডিভিজুয়াল এন্ড হেলথ সিস্টেম সেটা হচ্ছে যে আমার প্রাইমারি হেলথ সেন্টার, অর্থাৎ প্রাইমারি হেলথ কেয়ার, যেটা কিনা আমার কোথায় দেওয়া হচ্ছে? পিএইচসি তে দেওয়া হচ্ছে, পাবলিক হেলথ সেন্টারে দেওয়া হচ্ছে, আর দেওয়া হচ্ছে সাব সেন্টারে। সাব সেন্টার আর হচ্ছে প্রাইমারি হেলথ সেন্টার, সেখানে হচ্ছে যে আমরা প্রাইমারি হেলথ কেয়ার দিচ্ছি যেখানটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এবং হেলথ সিস্টেমের ফার্স্ট কন্ট্যাক্ট। ওকে, সেকেন্ডারি হেলথ কেয়ার কোনটা? যেখানটা হচ্ছে আমার ফার্স্ট রেফারাল ইউনিট, অর্থাৎ প্রাইমারি হেলথ সেন্টারে যদি আমার ট্রিটমেন্ট না হয় তখন আমরা যেখানে রেফার করছি সেটা হচ্ছে আমার সেকেন্ডারি হেলথ কেয়ার। এবং এটা এখানটা কি কি থাকে? এখানে থাকে ডিস্ট্রিক্ট হসপিটাল, এখানে থাকে কমিউনিটি হেলথ সেন্টার। ঠিক আছে, সেকেন্ডারি লেভেল। এবং এখানটা হচ্ছে যে কিছু এক্সট্রা সার্ভিসেস থাকে যেগুলো কিনা একটু কমপ্লেক্স প্রবলেমের সলিউশন করতে পারে, যেটা প্রাইমারিতে আমাদের পসিবল নয়। টার্সারি কোনটা? টার্সারি হচ্ছে যে আমাদের সুপার স্পেশালিটি কেয়ার। টার্সারি মানে হচ্ছে আমার সুপার স্পেশালিটি। সুপার স্পেশালিটি সেটা কোথায় হচ্ছে? সুপার স্পেশালিটি হচ্ছে যে আমার সুপার স্পেশালিটি হসপিটালে হবে। এছাড়া হচ্ছে যে তোমার রিজিওনাল যে হসপিটালগুলো থাকছে, যেগুলো মেডিকেল কলেজ থাকছে সেগুলোতে হচ্ছে। এছাড়া সেন্ট্রাল ইনস্টিটিউট রয়েছে যেমন এইমস রয়েছে, নিমহ্যান্স রয়েছে, এগুলো হচ্ছে যে আমার টার্সারি লেভেল অফ হেলথ কেয়ার। ওকে, তাহলে আমাদের লেভেল অফ হেলথ কেয়ার তিনটে: প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সারি। প্রাইমারি হচ্ছে যে আমাদের ফার্স্টেই যেটা আমরা কমিউনিটির মধ্যে পাই, যেমন প্রাইমারি হেলথ সেন্টার, সাব সেন্টার এগুলো। সেকেন্ডারি হচ্ছে যে আমার কমিউনিটি হেলথ সেন্টার,
ডিস্ট্রিক্ট হসপিটাল এগুলো। আর টার্সারি হেলথ কেয়ার হচ্ছে যেমন সুপার স্পেশালিটি কেয়ার, যেখানটা আমরা আলাদা আলাদা স্পেশালিটি ডক্টরদেরকে পাচ্ছি, মেডিকেল কলেজ যেখানে রয়েছে, বা হচ্ছে যে তোমার যেগুলো সুপার স্পেশালিটি হসপিটাল সেগুলো হচ্ছে আমার টার্সারি হেলথ কেয়ার। ক্লিয়ার হলো? লেভেল অফ হেলথ কেয়ার কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট দেখো, প্যাপ স্মিয়ার স্ক্রিনিং ইজ এন এক্সাম্পল অফ, অর্থাৎ প্যাপ স্মিয়ার স্ক্রিনিং কোথায় করা হয়? প্রাইমর্ডিয়াল, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, অর্থাৎ এটা হচ্ছে আমার লেভেল অফ প্রিভেনশন। একটা আমি লেভেল অফ হেলথ কেয়ার বললাম আগেটা, এটা হচ্ছে আমার লেভেল অফ প্রিভেনশন, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। লেভেল অফ প্রিভেনশন আরো বেশি ইম্পর্টেন্ট। লেভেল অফ প্রিভেনশনে আমরা কি দেখছি? একটা হচ্ছে আমার প্রাইমোডিয়াল। প্রাইমোডিয়াল প্রিভেনশন হচ্ছে যে যেখানটা আমরা যেগুলো রিস্ক ফ্যাক্টর থাকছে, কোনো ডিজিজ অকারেন্সের যে রিস্ক ফ্যাক্টর থাকছে সেগুলোকে আমরা দূর করছি। এখানটা আমরা কি করছি? ইন্ডিভিজুয়াল এবং মাস এডুকেশন দিচ্ছি এবং লাইফস্টাইল অ্যাডাপ্টেশন হচ্ছে। যেমন হচ্ছে যে তোমার কিছু বিহেভিয়ারাল কারেকশন, কালচারাল প্যাটার্ন চেঞ্জ করা, বা হচ্ছে যে হেলথ এডুকেশন দেওয়া। এটা হচ্ছে যে তোমার নর্মাল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি, অর্থাৎ ডিজিজ প্রসেস নেই, আমি একজন নর্মাল ইন্ডিভিজুয়াল, এবং নর্মাল ইন্ডিভিজুয়াল হিসেবে আমরা যে হেলথ কেয়ারটা দিচ্ছি, হেলথ কেয়ার বলবো না, যে হেলথ এডুকেশনটা দিচ্ছি সেটা হচ্ছে যে আমার প্রাইমর্ডিয়াল প্রিভেনশন। ওকে, প্রাইমারি প্রিভেনশনে আমরা কি করছি? যেখানে হচ্ছে যে আমার ডিজিজ থেকে আমি হেলথ প্রমোশন করছি এবং স্পেসিফিক প্রোটেকশন করছি। ঠিক আছে, এখানটা আমরা কি করি? যেমন ধরো ভ্যাকসিন দিলাম, ইমিউনাইজেশন দিচ্ছি, যেগুলো ইনফেকশন কন্ট্রোল মেজার নিচ্ছি, যেমন হ্যান্ড ওয়াশিং করছি, স্মোকিং অ্যাভয়েড করাচ্ছি, ওয়াটার পিউরিফিকেশন করছি, স্যানিটেশন করছি, তারপর তোমার মিল্ক পাস্চুরাইজেশন হচ্ছে, তারপরে ধরো না তোমার হেলমেট পরা, সিট বেল্ট পরা, যাতে কিনা অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট হয়, যেগুলো প্রিভেন্টিভ মেজার যেগুলো নিচ্ছি সেটা হচ্ছে যে আমার প্রাইমারি প্রিপারেশন। এবং এখানটা আমরা কি করছি? ডিজিজ এখনো স্টার্ট হয়নি, কিন্তু ডিজিজ হতে পারে বা কোনো কিছু যাতে না হয় তার জন্য আমরা যে প্রোটেকশন নিচ্ছি, স্পেসিফিক প্রোটেকশন যেটা নিচ্ছি সেটা হচ্ছে আমার প্রাইমারি প্রিভেনশন। ঠিক আছে, এরপরে হচ্ছে যে তোমার সেকেন্ডারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশনে কি থাকে? আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। তাহলে সেকেন্ডারি প্রিভেনশনে আমি আর্লি ডায়াগনোসিস করবো এবং ট্রিটমেন্ট করবো, অর্থাৎ যে সমস্ত ডিজিজ হয়েছে কিনা তার জন্য আমি ইনভেস্টিগেশন করবো, এবং হচ্ছে যে তোমার তার ট্রিটমেন্টটা করবো, এবং যখনই দেখছি ডিজিজ হচ্ছে এবং তার ইমিডিয়েট ট্রিটমেন্ট আমরা স্টার্ট করে দেবো, সেটা হয়ে যাচ্ছে আমার সেকেন্ডারি প্রিভেনশন। আর টার্সারি প্রিভেনশন কি? টার্সারি প্রিভেনশন হচ্ছে যে ট্রিটমেন্টের পরে যদি হচ্ছে যে আমার কিওর না হলো, তাহলে রিহ্যাবিলিটেশনের জন্য আমরা যে কেয়ারটা দিচ্ছি সেটা হচ্ছে যে আমার টার্সারি প্রিভেনশন। যেমন অকুপেশনাল রিহ্যাবিলিটেশন হচ্ছে, ডায়াবেটিকের ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন হচ্ছে, তারপর তোমার প্যালিয়েটিভ কেয়ার, হসপিস কেয়ার, এগুলো সব হচ্ছে আমার টার্সারি প্রিভেনশন। ঠিক আছে, তাহলে প্রাইমোডিয়াল প্রিভেনশনে আমি কি বললাম? প্রাইমোডিয়াল প্রিভেনশনে আমার হচ্ছে যে নর্মাল ইন্ডিভিজুয়াল, এবং এখানটায় হচ্ছে যে আমার লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন, লাইফস্টাইল মডিফিকেশন মনে থাকবে। প্রাইমারি প্রিভেনশনের ক্ষেত্রে আমরা কি? হেলথ প্রমোশন। হেলথ প্রমোশন মানে আমি হেলথ যাতে ভালো থাকে তার জন্য আমি তাকে হেলথ এডুকেশন দিচ্ছি এবং কিছু কিছু স্পেসিফিক মেজার্স দিচ্ছি, প্লাস স্পেসিফিক প্রোটেকশন, যেমন ভ্যাকসিন দিলাম, স্পেসিফিক প্রোটেকশন। আচ্ছা, সেকেন্ডারি প্রিভেনশনের ক্ষেত্রে কি হলো আমার? আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। আর টার্সারি প্রিভেনশন হচ্ছে আমার রিহ্যাবিলিটেশন। রিহ্যাবিলিটেশন। তাহলে দেখো, যখনই কোনো রকমের কোনো ডায়াগনস্টিক টেস্টের কথা বলা হবে তখন সেটা হয়ে যাবে আমার সেকেন্ডারি প্রিভেনশন। যেমন এখানে প্যাপ স্মিয়ার স্ক্রিনিং ছিল, এছাড়াও যদি ধরো ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, ম্যামোগ্রাফি, বা হচ্ছে যে কোনো এক্স রে, কোলোনোস্কোপি, ব্লাড প্রেশার স্ক্রিনিং, মেন্টাল হেলথ স্ক্রিনিং, এগুলো যখনই আমি কোনো স্ক্রিনিং করছি বা কোনো ইনভেস্টিগেশন করছি তখন সেটা সবসময় কিন্তু আমার সেকেন্ডারি প্রিভেনশন হবে। এখান থেকে এভাবেই কোশ্চেন আসে, কোনো একটা কিছু তুলে দেয় এবং বলে এটা কোন প্রিভেনশনের মধ্যে পড়ে। ঠিক আছে, আর এটা কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে, এগুলো প্রিভেনশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, an infection which is present in an individual but not sufficient to result in a disease is called, অর্থাৎ ইন্ডিভিজুয়ালের মধ্যে একটা ইনফেকশন প্রেজেন্ট আছে কিন্তু সেটা কোনো রেজাল্ট করতে পারছে না, অর্থাৎ কোনো সাইন সিমটমস আমরা দেখতে পাচ্ছি না, তাহলে সেটা আমার হচ্ছে যে কি ডিজিজ? ল্যাটিন ইনফেকশন, ক্লিনিক্যাল ইনফেকশন, সাব ক্লিনিক্যাল ইনফেকশন, সেকেন্ডারি ইনফেকশন। প্রথমে আমি বলি ক্লিনিক্যাল ইনফেকশন কি? ক্লিনিক্যাল ইনফেকশন হচ্ছে যে যখন আমার ডিজিজ প্রডিউস হচ্ছে, অর্থাৎ বডিতে আমি ডিজিজ হয়েছে সেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমার ক্লিনিক্যাল ইনফেকশন। সেকেন্ডারি ইনফেকশন কি? প্রাইমারিতে আগে কোনো ইনফেকশন হয়েছিল, সেটা সেরে গেছে, তারপর সেখান থেকে আবার অন্য কিছু ইনফেকশন হচ্ছে, সেটা হচ্ছে যে আমার সেকেন্ডারি ইনফেকশন। আর একটা হচ্ছে ল্যাটিন ইনফেকশন। ল্যাটিন ইনফেকশন বলতে আমরা কি বলছি? কোনো একটা মাইক্রো অর্গানিজম বা ডিজিজ প্রডিউসিং অর্গানিজম সেটা আমাদের বডির মধ্যে রয়ে গেছে, কিন্তু তার কোনো গ্রোথও হয়নি, অর্থাৎ যেটা রেপ্লিকেশন বা মাল্টিপ্লিকেশন বলি সেই জিনিসটাও হচ্ছে না, এবং তার ফলে কোনো রকমের কোনো সাইন সিমটমও নেই,
এবং সেই ইনফেকশনটা বডির মধ্যে স্ট্যাটিক রয়ে গেছে, ঠিক আছে? এবং ধরো তুমি কোনো ইনভেস্টিগেশন করছো, সেখান থেকেও কিন্তু ওই যে ইনফেকশন তোমার বডিতে রয়েছে তুমি সেটাকে আইডেন্টিফাই করতে পারছো না, সেটা হচ্ছে তোমার ল্যাটেন্ট ইনফেকশন। আর সাবক্লিনিক্যাল ইনফেকশন কোনটা? সাবক্লিনিক্যাল ইনফেকশনটাও এরকমই, যে এখানেও তোমার মাইক্রো অর্গানিজম বডির মধ্যে থাকছে, সেও কোনো রকমের সাইন সিমটম প্রেজেন্ট করছে না, কিন্তু একটা ফাইন ডিফারেন্স রয়েছে। সাবক্লিনিক্যাল ইনফেকশনের ক্ষেত্রে কি হয়, এখানে কিন্তু তোমার যে মাইক্রো অর্গানিজমটা রয়েছে সেটা লাইভ রয়েছে এবং তার মাল্টিপ্লিকেশন হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু সে কোনো ডিজিজ প্রডিউস করতে পারছে না। কিন্তু তুমি যখন কোনো ইনভেস্টিগেশন করবে, সে কিন্তু তোমার ইনভেস্টিগেশনের মধ্যে ধরা পড়বে। এটা হচ্ছে তোমার সাবক্লিনিক্যাল ইনফেকশন এবং ল্যাটিন ইনফেকশনের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে? ল্যাটিন ইনফেকশন এবং সাবক্লিনিক্যাল ইনফেকশন দুটোর মধ্যে কোনো ডিজিজ, কোনো রকমের কোনো সাইন সিমটমস আমরা দেখতে পাই না, কিন্তু সাবক্লিনিক্যাল ইনফেকশনের ক্ষেত্রে মাইক্রো অর্গানিজম কিন্তু গ্রো করে, কিন্তু সেটা কোনো ডিজিজ প্রডিউস করতে পারে না। এখানে তোমার মাল্টিপ্লিকেশন হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, এবং সে কিন্তু তোমার বডির মধ্যেই লাইভ রয়েছে, সেটা হচ্ছে তোমার সাবক্লিনিক্যাল ইনফেকশন। তাহলে এখানটা তোমার অ্যান্সারটা হবে অপশন সি, সাবক্লিনিক্যাল ইনফেকশন, যেটা আমার বডির মধ্যে প্রেজেন্ট রয়েছে কিন্তু সাফিসিয়েন্ট নয় একটা ডিজিজ প্রডিউস করার জন্য, সেটা হচ্ছে যে আমার ক্লিনিক্যাল ইনফেকশন। ওকে। Outbreak of disease in the community in excess the normal expectation is epidemic, pandemic, sporadic, endemic। কি বলবো আমরা? তাহলে যখন হচ্ছে যে কমিউনিটিতে এক্সেস লেভেলে যখন আউটব্রেক হয়ে যাচ্ছে, তখন আমরা সেটাকে বলি এপিডেমিক। প্যান্ডেমিক আমরা কখন বলছি? প্যান্ডেমিক হচ্ছে যে আউটব্রেক অফ আ ডিজিজ, যেটা হচ্ছে তোমার ওয়ান কান্ট্রি টু আদার কান্ট্রি, অল ওভার দ্য ওয়ার্ল্ড যখন হচ্ছে, মানে তোমার এটাকে আমি বলবো ওয়ান কান্ট্রি টু আদার কান্ট্রি, আদার কান্ট্রি, অল ওভার ওয়ার্ল্ড, ঠিক আছে? স্পোরাডিক কি বলবো? স্পোরাডিক হচ্ছে যে একটা আধটা সিঙ্গেল কেস দেখা যাবে এদিক ওদিক হ্যাপাজার্লি, তখন তাকে বলছি আমি স্পোরাডিক। আর এন্ডেমিক কখন বলবো? এন্ডেমিক হচ্ছে যে কন্টিনিউয়াস প্রেজেন্স অফ আ পার্টিকুলার ডিজিজ উইদিন আ পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়া, অর্থাৎ একটা জিওগ্রাফিক্যাল এরিয়াতে যখন একটা ডিজিজ পার্মানেন্টলি প্রেজেন্ট থাকছে কন্টিনিউয়াসলি, তখন সেটাকে আমরা বলছি এন্ডেমিক। ক্লিয়ার? নেক্সট, the numerical description of birth, death, marriage, divorce, adoption and judicial separation is called। অর্থাৎ জন্ম, মৃত্যু, বিবাহ, ডিভোর্স, এগুলো সমস্ত কিছু যখন আমি একটা নিউমেরিক্যাল ডেসক্রিপশন করছি, তখন সেটাকে আমি কি বলছি? ফ্যামিলি হেলথ হিস্ট্রি, মরবিডিটি রেট, ভাইটাল স্ট্যাটিস্টিক্স, নান। এটাকে আমরা বলছি ভাইটাল স্ট্যাটিস্টিক। যখন আমরা বিশেষ বিশেষ তথ্য যখন আমরা একসাথে করছি, তখন সেটাকে কিন্তু ভাইটাল স্ট্যাটিস্টিক্স বলা হয়। তার মধ্যে বার্থ, ডেথ, ম্যারেজ, ডিভোর্স, অ্যাডপশন, চাইল্ড বার্থ, যেগুলো তোমার পার্টিকুলার কিছু কিছু কেস, যেগুলো মানে লাইফ ইভেন্ট যেগুলোকে আমরা নোট করে রাখছি, সেটা হচ্ছে যে আমার ভাইটাল স্ট্যাটিস্টিক্স এর মধ্যে পড়ে। A group of people organized for a particular purpose or a limited number of purpose is known as। অর্থাৎ কিছু মানুষ যখন কোনো পার্টিকুলার পারপাসের জন্য একসাথে থাকে, তখন তাকে কি বলা হয়? অ্যাসোসিয়েশন, ইনস্টিটিউশন, কমিউনিটি, সোসাইটি। যখন কোনো পার্টিকুলার কারণের জন্য বা কোনো পার্টিকুলার পারপাস ফুলফিল করার জন্য কোনো মানুষ একসাথে আসে, তখন তাকে বলা হচ্ছে আমার অ্যাসোসিয়েশন। এখানে অপশন এ অ্যাসোসিয়েশন হবে আমার রাইট অ্যান্সার। অন হুইচ ইয়ার প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান PMSMA was launched under any region। ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে PMSMA কবে এস্টাবলিশ হয়েছিল? এটা হয়েছিল আমার 2016 ফার্স্ট 31 জুলাই। 31 জুলাই প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান 2016 স্টার্ট হয়েছে। এটার আন্ডারে কি থাকে? এটা মেনলি আমার হচ্ছে যে প্রেগনেন্ট মাদারদেরকে নিয়ে, যেখানে আমার প্রেগনেন্ট মাদারকে অন্তত একবার সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টারের মধ্যে অ্যান্টিনেটাল চেক আপে নিয়ে আসতে হবে, এবং তাকে কোয়ালিটি কেয়ার দিতে হবে বা ভিজিট দিতে হবে। অ্যান্টিনেটাল ভিজিটের মাধ্যমে সে স্পেশালিস্ট ডক্টরকে দেখাতে পারে, যাতে কিনা ডায়াগনোসিস সার্ভিস অ্যাভেলেবেল থাকবে, স্ক্রিনিং থাকবে। তাছাড়া তোমার কোনো রকমের যে ক্লিনিক কন্ডিশন, যেমন অ্যানিমিয়া, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, জেস্টেশনাল ডায়াবেটিস, এগুলো এগুলো রুল আউট করা। এছাড়াও তোমার হচ্ছে যে বেবির বার্থ প্ল্যানিং বা কমপ্লিকেশন রিগার্ডিং যদি কিছু থাকে কোমরবিড কন্ডিশন, তাহলে সেটার জন্য করা। এবং তার সাথে তোমার আর্লি ডায়াগনোসিস, অ্যাডিকুয়েট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট অফ ওমেন উইথ ম্যালনিউট্রিশন। অর্থাৎ প্রেগনেন্ট ওমেনের যাতে ডেলিভারি অবধি সমস্ত কিছু ঠিকঠাক ভাবে হয়, সেটাই দেখাশোনা করা হচ্ছে যেমন এটার কাজ। ওকে। আয়ুষ্মান ভারত যোজনা প্রোভাইডিং আ হেলথ কভার অফ রুপিস। আয়ুষ্মান ভারত যোজনাতে হেলথ কভারেজ কত দেওয়া হয়? 5 লাখ পার ফ্যামিলি পার ইয়ার। এটা হচ্ছে যেমন আয়ুষ্মান ভারতের আন্ডারে প্রত্যেকটা ফ্যামিলিকে প্রত্যেক বছর 5 লাখ টাকা করে দেওয়া হয়। এটাই হচ্ছে আমার আয়ুষ্মান ভারত। টার্গেট গ্রুপস ইন আইসিডিএস প্রোগ্রাম আর অল এক্সেপ্ট। আইসিডিএস প্রোগ্রামের মধ্যে টার্গেট গ্রুপ কোনটা নয়? প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং ওমেন, women in the 15 to 44 years of age group,
স্কুল গোয়িং চিলড্রেন আর চিলড্রেন আপ টু 6 ইয়ার্স। এখানটায় তোমার স্কুল গোয়িং যে চিলড্রেন সেটা কিন্তু আমার আইসিডিএস প্রোগ্রামের আন্ডারে পড়ে না। বাকি প্রেগনেন্ট ওমেন, ল্যাকটেটিং ওমেন, যারা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের ওমেন এবং চাইল্ড চিলড্রেন 0 থেকে 5 or 6 ইয়ার্স অব্দি এটা আমার আইসিডিএস প্রোগ্রামের মধ্যে থাকে। When was the MTP Act enacted by the Indian Parliament? MTP Act কবে হয়েছিল? MTP Act হয়েছিল আমার 1971-এ এবং সেটা আমার অ্যামেন্ডমেন্ট হয়েছে কিন্তু 2021-এ এবং সেখানটা অ্যামেন্ডমেন্ট হয়ে যেটা আমার আগে ছিল 20 উইকস অব্দি তোমার অ্যাবর্শনটা লিগাল ছিল, সেখান থেকে এটা ইনক্রিজ হয়ে হয়েছে তোমার 22 উইকস। 22 উইকস অব্দি তুমি লিগালি দুজন কনসালটেন্ট ডক্টরের অনুমতি নিয়ে তুমি অ্যাবর্শনটা করাতে পারবে। এটা হচ্ছে আমার 2021-এর অ্যামেন্ডমেন্ট। সাইন অ্যান্ড সিমটমস অফ এক্টোপিক প্রেগনেন্সি ইনক্লুড। এক্টোপিক প্রেগনেন্সি সাইন সিমটমস কোনটা? পেনলেস ভ্যাজিনাল ব্লিডিং, শার্প অ্যাবডোমিনাল পেন, রিবাউন্ড টেন্ডারনেস, বগি অ্যাবডোমেন। এক্টোপিক প্রেগনেন্সি ক্ষেত্রে শার্প অ্যাবডোমিনাল পেন দেখা যায়। পেনলেস ভ্যাজিনাল ব্লিডিং কোথায় হয় বলো তো? এটা হয় আমার প্লাসেন্টা প্রিভিয়া, প্লাসেন্টা প্রিভিয়া। আর আরেকটা ভ্যাজিনাল ব্লিডিং হয় যেটা পেনফুল হয়, সেটা হচ্ছে যে তোমার অ্যাবলাপসিও প্লাসেন্টা। ওকে। Oligohydramnios in pregnancy refers to, oligohydramnios বলতে আমরা কি বুঝি? Reduced amniotic fluid level, excess amniotic fluid level, normal amniotic fluid level, enlarged fetal abdomen। যখন হচ্ছে যে আমার amniotic fluid এর লেভেলটা বেশি হয়ে যায় তখন তাকে আমরা বলছি পলিহাইড্রামনিয়াস, পলিহাইড্রামনিয়াস। আর যখন কম হয়ে যায় তখন তাকে আমরা বলছি অলিগোহাইড্রামনিয়াস। এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। নর্মাল কম্প্রেশন টু ভেন্টিলেশন রেশিও 30:2, 15:2, 2:30 and 15:1। নর্মাল কম্প্রেশন টু ভেন্টিলেশন রেশিও এটা আমাদের দিয়েছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন। যেটা দিয়েছে সেটা হচ্ছে যে অ্যাডাল্টদের ক্ষেত্রে এভরি 30 চেস্ট কম্প্রেশন আমাদের দুটো রেস্কিউ ব্রিথ দেওয়া হয়, অর্থাৎ 30:2 হবে আমার রাইট অ্যান্সার। এভরি 30 কম্প্রেশনের পরে দুটো করে আমাকে ব্রিথ দিতে হবে। ওকে, এটা হচ্ছে আমার নর্মাল কম্প্রেশন টু ভেন্টিলেশন রেশিও। A patient is having a calcium level of 7 mg/dl. Identify ECG changes in a patient. অর্থাৎ পেশেন্টের ক্যালসিয়াম লেভেল 7। তাহলে ক্যালসিয়াম লেভেল যদি পেশেন্টের 7 হয়, নর্মাল ক্যালসিয়াম লেভেল কত? ক্যালসিয়ামের নর্মাল লেভেল কত? এটা হচ্ছে আমার 8.5 থেকে 10.5 mg/dl। ওকে, তাহলে যখন আমার 7 mg/dl তাহলে এটা হচ্ছে আমার হাইপোক্যালসিমিয়া। হাইপোক্যালসিমিয়াতে কি সাইন দেখা যায়? আমি আজকেই পড়ালাম, এখনই পড়ালাম, কি বলতো? টর্সো সাইন আর চিবোস্টিক সাইন। এখানে আমাকে বলতে বলেছে যে ইসিজিতে কি চেঞ্জ হচ্ছে। টি ওয়েভ ইনভার্সন, প্রমিনেন্ট টি ওয়েভ, প্রলংড কিউটি ইন্টারভেল, পিক ইউ ওয়েভ। এখানে তোমাদের বোঝানোর মতো কিছুই নেই, এই কয়েকটা জিনিস তোমাদেরকে মুখস্থই রাখতে হবে যে কোনটাতে কি কি চেঞ্জ হয়। তার মধ্যে ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। এখানটা দেখো হাইপোক্যালসিমিয়ার ক্ষেত্রে আমার প্রলং কিউটি ইন্টারভেল দেখা যায়। এখানে দেখো অ্যাবনর্মাল ইসিজি ট্রেকিং এর মধ্যে এই কটা তোমরা মুখস্থ রাখবে। হাইপার ক্যালেমিয়াতে তোমার পিক টি ওয়েভ হয়, টি ওয়েভটা পিক হয়ে যায় হাইপার ক্যালেমিয়াতে। টি ওয়েভ ইনভার্সন হয় তোমার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এছাড়াও তোমার হচ্ছে যে ইসচেমিক হার্ট ডিজিজ, ইসচেমিক হার্ট ডিজিজ এখানটায় তোমার টি ওয়েভটা ইনভার্সন হয়। এসটি সেগমেন্ট ডিপ্রেশন দেখা যায় অ্যাঞ্জাইনা পেক্টোরিস, এসটি সেগমেন্ট এলিভেশন দেখা যায় মায়োকার্ডিয়াল ইনভার্সনে। ঠিক আছে, ওয়াইডেনিং কিউআরএস কমপ্লেক্স হয় অ্যারিথমিয়াতে, আর পজিটিভ ইউএফ দেখা যায় হাইপোক্যালেমিয়াতে। এই কয়েকটা থেকেই মেনলি কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনটা বেশি আসে, অ্যারিথমিয়াটাও মাঝে মধ্যে আসে। তো এই চারটা কিন্তু তোমরা একটুখানি মুখস্থ করে নিও, কারণ ইসিজি বুঝে কি হয় এত কিছু মনে রাখা সম্ভব নয়। তার থেকে ভালো এই কয়েকটা জিনিস মনে রেখে নিলেই তোমরা কিন্তু মনে মানে অ্যান্সারটা করতে পারবে। তাহলে এখানে আমার অ্যান্সার হয়েছিল প্রলং কিউটি ইন্টারভেল। টি ওয়েভ ইনভার্সন আমি কি বললাম? ইসচেমিক হার্ট ডিজিজ বললাম আর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বললাম। প্রমিনেন্ট টি ওয়েভ কোথায় দেখা যায়? এটা বললাম আমি হাইপার ক্যালেমিয়া, হাইপার ক্যালেমিয়া। আর পিক ইউ ওয়েভটা কোথায় দেখা যায়? হাইপোক্যালেমিয়া, হাইপোক্যালেমিয়া। ক্লিয়ার? তাহলে এই চারটা মুখস্থ করে নেবে একটুখানি। The flow rate of a drug is shown as 50 ml in 15 minutes. অর্থাৎ ফ্লো রেট বলছি 15 মিনিটে 50 ml ফ্লুইড যাবে। The correct flow rate of this drug is 150 ml per hour, 50 ml per hour, 200 ml per hour, 100 ml per hour। অর্থাৎ 15 মিনিটে যদি 50 ml যায় তাহলে আমার 1 ঘন্টায় কতটা দেবে, এটাই হচ্ছে আমার প্রশ্ন। 15 মিনিটে যদি 50 ml যায় তাহলে 1 ঘন্টায় আমার ইন্টু 4 হলে হবে 200 ml per hour, 60 মিনিটস, তাহলে 200 ml per hour হলো আমার রাইট অ্যান্সার।
ফাংশন অফ জিঙ্ক ইন ম্যানেজমেন্ট অফ ডায়রিয়া ইজ, অর্থাৎ ডায়রিয়ার ম্যানেজমেন্টে আমরা জিঙ্ক কেন দিচ্ছি? ইনক্রিজেস অ্যাপেটাইট, রিজলভস অ্যাবডোমিনাল ক্র্যাম্পস, মেনটেন্স হাইড্রেশন, প্রিভেন্টস ইনডিউরেশন। জিঙ্ক আমরা কেন দিয়ে থাকি? জিঙ্ক আমরা দিয়ে থাকি হাইড্রেশন মেনটেন করার জন্য। কি করে? এটা হচ্ছে যে জিঙ্ক আমাদের যে সিভিয়ারিটি অফ কন্ডিশনটাকে একটুখানি কমিয়ে দেয় এবং বডির ইমিউন রেসপন্সটাকে ইমপ্রুভ করে, এবং যাতে কিনা আমাদের ইন্টেস্টিনাল লাইনিং এর রিপেয়ারটা তাড়াতাড়ি হয়। এবং ডায়রিয়া ম্যানেজমেন্টের সাথে আমরা ফ্লুইড বেশি করে দিই, এবং তার সাথে ওআরএস দিতে থাকি, এবং তার সাথে আমরা জিঙ্ক দিই। ঠিক আছে, তাহলে এখানটা অপশন সি হবে আমার রাইট অ্যান্সার। দ্য বেস্ট পজিশন ফর ডুইং লাম্বার পাংচার ইজ, লাম্বার পাংচার করার জন্য বেস্ট পজিশন কোনটা? লেফট ল্যাটারাল, রাইট ল্যাটারাল, ফাউলার পজিশন, প্রোন পজিশন। লাম্বার পাংচার মেনলি কোথায় করা হয়? L3 থেকে L4 এ মেনলি করা হয়, এছাড়াও L4 L5 এ মাঝে মধ্যে করা হয়ে থাকে, অর্থাৎ লোয়ার লাম্বার পোর্শনে আমরা লাম্বার পাংচার করে থাকি। এবং তার জন্য আমাদের প্রেফারেবল পজিশন হচ্ছে লেফট ল্যাটারাল, কারণ আমরা পেশেন্টের রাইট সাইডে দাঁড়িয়ে পরে লাম্বার পাংচার করি। ফাউলার পজিশন বা প্রন পজিশনে কিন্তু লাম্বার পাংচার করা হয় না। আর লাম্বার পাংচার করার পরে পেশেন্টকে কি পজিশন দেওয়া হয় বলতো? লাম্বার পাংচারের পরে পেশেন্টকে 1-2 ঘন্টা সুপাইন পজিশনে শুয়ে থাকতে বলা হয়। সুপাইন পজিশনে থাকতে বলা হয় আফটার প্রসিডিওর। আফটার এলপি পেশেন্ট হচ্ছে যে আমার সুপাইন পজিশনে থাকবে 1 থেকে 2 ঘন্টা। ওকে। কোর বডি টেম্পারেচার ক্যান বি মেজার্ড ইউজিং অল অফ দ্য ফলোইং মেথড এক্সেপ্ট, অর্থাৎ কোর বডি টেম্পারেচার মেজার করার জন্য কোনটা হয় না? ওরাল টেম্পারেচার আমরা মেজারমেন্ট করি, রেকটাল টেম্পারেচার করি, এবং ইসোফেজিয়াল টেম্পারেচার আমরা দেখি, কিন্তু টেম্পোরাল আর্টারিতে আমরা টেম্পারেচার কিন্তু দেখি না। এটা হবে আমার রাইট অ্যান্সার। আমরা টিম্প্যানিক মেমব্রেনেরও টেম্পারেচার দেখি। টিম্প্যানিক মেমব্রেন। ইসোফেজিয়াল টেম্পারেচারটা আমরা মেনলি হাইপোথার্মিয়ার ক্ষেত্রে মানে হাইপোথার্মিয়া যখন পেশেন্টের হয়, ক্রনিক হাইপোথার্মিয়া, তখন আমরা মেনলি ইসোফেজিয়াল টেম্পারেচারটা আমরা দেখি। হাইপোথার্মিয়ার ক্ষেত্রে আমরা ইসোফেজিয়াল টেম্পারেচার দেখি। A 35-year-old female USC shows 2 millimeter mass and CA-125 is reactive. What is the diagnosis of this patient? অর্থাৎ CA-125 reactive হচ্ছে কোনো একটা ফিমেলের ওভারিয়ান ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, মিউকোসাল ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার। ক্যান্সারের মার্কারগুলো তোমরা একটুখানি পড়ে নিও। CA-125 হচ্ছে যেমন ওভারিয়ান ক্যান্সারের মার্কার একমাত্র। ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে CA-125 মার্কিংটা কিন্তু অ্যাক্টিভ হয়, আরগুলোতে আমার CA-125 কাজ করে না। ওকে। অ্যাকর্ডিং টু IMNCI, ডেঞ্জার সাইন অফ সিক বেবি ইনক্লুডস, ডেঞ্জার সাইনের মধ্যে কি কি পড়ছে? পারসিস্টেন্ট ভমিটিং, সোলেন পামার ইউরিন কালার, ফিভার, ওয়াটারি আইস। ওয়াটারি আইস অর্থাৎ বেবির চোখের জল, এটা নর্মাল। ফিভারটাও বেবির ক্ষেত্রে নর্মাল, মানে নর্মাল যেটা ফিভার আছে সেটা নর্মাল। সোলেন পামার ইউরিন কালার অর্থাৎ যেটা তোমার জন্ডিস বুঝি, যে জন্ডিস বা ফিজিওলজিক্যাল জন্ডিসটা বেবির ক্ষেত্রে নর্মাল, কিন্তু পারসিস্টেন্ট ভমিটিং যদি হয় সেটা হচ্ছে আমার IMNCI গাইডলাইনের ক্ষেত্রে বলছে যেটা আমার ডেঞ্জার সাইন। এবং তার সাথে আর কি কি আছে? তার সাথে রয়েছে তোমার যদি বেবি নট এবল টু ড্রিঙ্ক, নট এবল টু ড্রিঙ্ক যদি হয়, ড্রিঙ্ক অর ইট এনি ফুড, তাহলে সেটা আমার ডেঞ্জার সাইন হবে। যদি আমার বেবির কনভালশন হয়, কনভালশন যদি হয় তাহলে সেটা আমার ডেঞ্জার সাইন হবে। বেবি যদি ল্যাথার্জিক হয়, ল্যাথার্জিক যদি বেবি হয়, বা যদি আনকনসাস হয়, আনকনসাস যদি হয়, তাহলে সেটাও হবে কিনা আমার ডেঞ্জার সাইন। ওকে। আর কি? পারসিস্টেন্ট ভমিটিং তো রয়েইছে। এছাড়াও ধরো হাইপোথার্মিয়া হলো, চেস্ট ইনজয়িং হলো, সেন্ট্রাল সাইনোসিস, ডিহাইড্রেশন, এগুলোও তোমার হচ্ছে যে ডেঞ্জার সাইনের মধ্যে পড়ে, কিন্তু মেনলি হচ্ছে যে IMNCI গাইডলাইনে যেগুলো আমাকে ডেঞ্জার সাইন বলছে সেগুলোর মধ্যে কিন্তু আমার এইগুলোই পড়ে। Furosemide injection is administered to a patient for which action? Furosemide injection আমরা কেন দিই? A loop diuretic to prevent excessive fluid volume, acts as AC inhibitor, prevents gastric movement, is a thyroid diuretic. Furosemide অর্থাৎ লুপ ডায়াবেটিস বা ল্যাসিক্স, সেটা আমরা দিয়ে থাকি, তার কারণ হচ্ছে যে যখন আমাদের বডিতে ফ্লুইড ওভারলোড হয়, তখন সেই কন্ডিশনে আমাদের লুপ ডায়াবেটিস কি করে, আমাদের বডি থেকে এক্সেসিভ ওয়াটারটাকে রিলিজ করতে হেল্প করে এবং ইউরিন আউটপুটটাকে বাড়িয়ে দেয়। তাই জন্য অপশন এ লুপ ডায়াবেটিক টু প্রিভেন্ট এক্সেসিভ ফ্লুইড ভলিউম, এটা হবে আমার রাইট অ্যান্সার। আমরা কোন কোন কন্ডিশনে দিয়ে থাকি? যেমন ধরো হার্ট ফেলিয়ারে দিয়ে থাকি। তাছাড়াও তোমার হচ্ছে যে যখন নেফ্রোটিক সিনড্রোম থাকে, নেফ্রোটিক সিনড্রোম, এই সমস্ত কেসে আমরা লুপ ডায়াবেটিস বা ল্যাসিক দিয়ে থাকি। ওকে। হাইপার টেনশনের ক্ষেত্রে দিয়ে থাকি, হাইপার টেনশন, প্রেশারটা ভীষণ বেশি, ইউরিন আউটপুটটাকে বাড়িয়ে তোমার বিপিটাকে কম করে। ওকে। A nurse uses the DPV vaccine
and found that the vial has granules. এটা ডিপিটি হবে। হ্যাজ গ্র্যানুলস হোয়াট ইজ দ্য নেসেসারি নার্সিং অ্যাকশন, অর্থাৎ ডিপিটি ভ্যাকসিন দেওয়ার সময় নার্স দেখলো যে ভাইলের মধ্যে গ্র্যানিউলস হয়ে গেছে, তখন সে কি করবে? ডিসকার্ড দ্য ভাইল, শেক ভিগোরাসলি, চেক আফটার 15 মিনিট, কিপ ইউজিং দ্য ভাইল। আমরা ভ্যাকসিন দেওয়ার সময় সবসময় কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হয়। প্রথমত হচ্ছে যে ভ্যাকসিন একটা কোল্ড চেন মেনটেন করে রয়েছে কিনা সেটা দেখতে হয়। ভ্যাকসিনের গায়ে একটা ভ্যাকসিন ভাইল মনিটর থাকে, তোমরা দেখেছো এইরকম ভাবে একটা গোল থাকে, তার মধ্যে একটা চৌকো বক্স থাকে, ভ্যাকসিন ভাইল মনিটর, এটা আমাদেরকে দেখতে হয়। তার সাথে সাথে দেখতে হয় যে ভ্যাকসিনের মধ্যে কোনো কিছু ইমপিউরিটিস আছে কিনা বা কোনো গ্র্যানিউলস হলো কিনা বা ফ্রোজেন হয়ে গেছে কিনা সেগুলো আমাদেরকে চেক করতে হয়। তাহলে যখনই আমি কোনো রকমের কোনো অ্যাবনর্মালিটি ভ্যাকসিনের মধ্যে দেখতে পাবো তখন কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে ভ্যাকসিনটাকে আমি ডিসকার্ড করে দেবো, ভ্যাকসিন কিন্তু আমরা ওইভাবে দেবো না। ওকে, তাহলে অপশন এ ডিসকার্ড দ্য ভায়াল হবে আমার রাইট অ্যান্সার। আমরা 15 মিনিট ওয়েটও করবো না, ইউজিং দ্য ভায়াল তো একদমই করবো না, আর শেকও করবো না। ওকে, তাহলে ডিসকার্ড দ্য ভায়াল হবে আমার বেস্ট অপশন। ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে ইজ ইউজ টু, ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে কেন ইউজ করা হয়? আনকনসাস, সেমিকনসাস, কনসাস, অল। এটা হচ্ছে ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ের ছবি। এটা আমি জাস্ট দিয়ে রেখেছি তোমাদের বোঝানোর জন্য যে এটা ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে। এটা কিন্তু আমরা শুধুমাত্র আনকনসাস পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করে থাকি। তাহলে এখানে অপশন এ আনকনসাস হবে আমার রাইট অ্যান্সার। ইনক্রিজ সুইসাইডাল টেন্ডেন্সি ইজ অ্যাসোসিয়েটেড উইথ লো লেভেল অফ ডোপামিন, হাই লেভেল অফ ডোপামিন, লো লেভেল অফ সেরোটোনিন, হাই লেভেল অফ সেরোটোনিন। বলতো ইনক্রিজ সুইসাইডাল টেন্ডেন্সি কোন ডিজিজের ক্ষেত্রে দেখা যায়? ডিপ্রেশনের ক্ষেত্রে দেখা যায়। ডিপ্রেশন হলে আমাদের ইনক্রিজ সুইসাইডাল টেন্ডেন্সি। তাহলে ডিপ্রেশনের ক্ষেত্রে কি হয়? সেরোটোনিন লেভেলটা বাড়ে না কমে? ডিপ্রেশনের ক্ষেত্রে সেরোটোনিন লেভেল লো হয়। তাহলে অপশন সি হবে আমার রাইট অ্যান্সার। পারসিস্টেন্টলি রিপিটিং দ্য সেম ওয়ার্ড অর আইডিয়া ইন রেসপন্স টু ডিফারেন্ট কোশ্চেন ইজ টার্মড অ্যাট, অর্থাৎ যখনই প্রশ্ন করা হচ্ছে সে একই অ্যান্সার দিচ্ছে, সেটাকে কি বলা হয়? মিউটিজম, পার্সিভারেশন, ট্যানজেনশিয়ালিটি, ওয়ার্ডসালার। এখানে রাইট অ্যান্সার হবে আমার পার্সিভারেশন, যেখানটায় কিনা তাকে যেই কোশ্চেনে করা হোক না কেন সে সবসময় একটাই অ্যান্সার দিচ্ছে। মিউটিজমের ক্ষেত্রে কি হয়? মিউটিজমে কোনো কথাবার্তা মানে পেশেন্ট বা ক্লায়েন্ট কোনো কথাবার্তা বলবে না, চুপচাপ থাকবে। ট্যানজেনশিয়ালিটি কি? ট্যানজেনশিয়ালিটি হচ্ছে একজনের ফিলিংস বা একজনের থিঙ্কিং, যেখানে পেশেন্টকে তুমি একটা টপিক দেবে বলতে এবং সে সেই টপিক থেকে শুরু করে ঘুরতে 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 অন্য কোথাও একটা চলে যাবে এবং কিন্তু সেই নর্মাল যে টপিকটা তুমি দিয়েছিলে সেখানে সে ফেরত আসবে না। এটাকে বলা হচ্ছে আমার ট্যানজেনশিয়ালিটি। আর ওয়ার্ড স্যালাড কি? ওয়ার্ড স্যালাড হচ্ছে যে ইনকোহারেন্ট মিক্সচার অফ সাম ওয়ার্ড অর ফ্রেজেস, এটা মানে মিনিংলেস কোনো শব্দ সে তৈরি করবে বা ফ্রেজ তৈরি করবে, বলতে থাকবে, সেটা হচ্ছে আমার ওয়ার্ড স্যালাড। ওসিডি ইজ বেস্ট ম্যানেজ উইথ হুইচ অফ দ্য ফলোইং সাইকোথেরাপি? ওসিডি বেস্ট ম্যানেজ করা হয় আমাদের কিন্তু কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে। সাইকোডাইনামিক ইন্টারপার্সোনাল সাপোর্টিভের থেকে কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে আমাদের ওসিডি বেস্ট ম্যানেজমেন্ট হয়। থেরাপি হুইচ প্রোভাইডস আ সেফ এনভায়রনমেন্ট টু মিট দ্য পেশেন্টস ট্রিটমেন্ট নিড ইজ, অর্থাৎ একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করবো সেফ, যেখানে কিনা তার পেশেন্টের ট্রিটমেন্ট নিডগুলো ফুলফিল হবে। সাইকোথেরাপি, বিহেভিয়ার থেরাপি, মিলিওথেরাপি, মাইক্রোথেরাপি। যখন আমি একটা থেরাপিউটিক এনভায়রনমেন্ট প্রোভাইড করবো তখন সেটা হবে আমার মিলিওথেরাপি। অপশন সি আমার রাইট অ্যান্সার। A person thinks that somebody is following him because he has secret paper in his briefcase. This is because, অর্থাৎ মনে হচ্ছে যে আমাকে লোকেরা ফলো করছে কারণ আমার ব্রিফকেসের মধ্যে কিছু ইম্পর্টেন্ট পেপারস রয়েছে। তাহলে এটা কি? ডিলিউশন অফ পারসিকিউশন, আইডিয়া অফ রেফারেন্স, আইডিয়া অফ সাসপেক্ট, ডিলিউশন অফ গ্র্যান্ডিওর। এটা হচ্ছে আমার ডিলিউশন অফ পারসিকিউশনের এক্সাম্পল, অর্থাৎ যেখানটায় আমার সবসময় সন্দেহবাতিক একটা মানসিকতা তৈরি হবে এবং সবসময় মনে হবে যে ও আমাকে দেখছে, ও আমার কথা শুনছে, আমাকে মেনে ফেলবে, মানে আমি সবসময় একটা সন্দেহ সন্দেহ মনে হবে, যখন সেটাকে আমি বলছি ডিলিউশন অফ পারসিকিউশন। আইডিয়া অফ রেফারেন্স কি? আইডিয়া অফ রেফারেন্স মানে তোমার মনে হবে যে রেডিওতে আমার সম্পর্কে কথা বলছে, ওরা যে ওখানটায় গসিপ করছে আমাকে নিয়েই কথা বলছে, বা ও যে চলে গেল, ও আমি কিছু বললাম বা আমার কথা ভেবেই ও এটা করলো, মানে সবসময় মনে হবে যে সবাই তোমাকে নিয়ে আলোচনা করছে। এটা হচ্ছে আমার আইডিয়া অফ রেফারেন্স। আইডিয়া অফ সাসপেক্ট বলে কোনো টার্ম নেই। ডিলিউশন অফ গ্র্যান্ডিওরের ক্ষেত্রে কি হয়? পেশেন্টের একটা গ্র্যান্ডিওস হয়, অর্থাৎ পেশেন্টের মনে হবে আমি বিরাট বড় নেতা বা আমি আমার হাতে অনেক পাওয়ার রয়েছে, আমি হচ্ছে যে ভগবানের সাথে আমার যোগাযোগ রয়েছে এবং গ্র্যান্ড মনে করবে পেশেন্ট নিজেকে, সেটা হচ্ছে আমার ডিলিউশন অফ গ্র্যান্ডিওর। ওকে, থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। কোনো কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে যদি তোমাদের কোনো কনফিউশন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে আর খুব মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।